নমস্কার, নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজ আমাদের সাথে দুজন স্পেশাল মানুষ আছে। একজন এসছে সুদূর দুর্গাপুর থেকে, সাথে আর একজন গড়িয়া থেকে। দুজনের পরিচয় দুজনই দিক, কারণ এরা বড় মানুষ তো, আমাকে খুব একটা মানাবে না। তোরা নিজেদের ইন্ট্রোডাকশন দে। তোদের নাম, কোথায় থাকিস, কি প্রফেশনে আছিস, কোন কোন জনারে কাজ করিস, সেটা ফার্স্ট তুই। নমস্কার, আমি অর্পিতা চ্যাটার্জি, দুর্গাপুর থেকে এসেছি। হ্যাঁ, বাই প্রফেশন একজন মডেল। আর আমার ভালো লাগার যদি বিষয় বলা হয় তাহলে হচ্ছে আমি ভীষণ ছবি আঁকতে ভালোবাসি, গান করতে ভালোবাসি, লিখতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, আর অ্যানিম্যালদের নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি, ভীষণ পছন্দ করি। আর আজকে আমার এখানে আসা হচ্ছে যে আজকে আমি ছিলাম না, আজ আমি কিভাবে হয়েছি সেই জার্নিটা অবশ্যই বলবো। তার আগে আমার সাথে আরেকজন ট্যালেন্টেড পারসন আছে, সে নিজের পরিচয়টা দিক, তারপরে আমি হওয়াটা জানাবো। নমস্কার, আমি ঋতু রাও চক্রবর্তী। চক্রবর্তীটা পরে হয়েছি। আমি হচ্ছে বেসিক্যালি উত্তরাখণ্ডের মেয়ে। উত্তরাখণ্ড থেকে এখানে বাবার জবের জন্য কলকাতায় আসা। আর প্রফেশনালি আমি একজন ডান্সার, ডান্স শেখাই, স্কুল আছে, যোগা করাই, জুম্বা ইনস্ট্রাক্টর আমি। আর রিভার্টাল হাই স্কুল, সেই স্কুলের আমি এখন ফিজিক্যাল এডুকেশন টিচার। তো আমি এইসব নিয়ে এখন কাজ করছি। আর অনেক ছোট ছোট বাচ্চা যাদেরকে আমি ভালোবেসে ডান্স করাই, মূল্য ছাড়া, সেটা আমার খুব ভালো লাগে। আর ব্যাস এই জগৎ নিয়েই চলছি, ভালো আছি, ভালো থাকি, ভালো রাখার চেষ্টা করি। কল্যাণ গুপ্ত লিখেছে গুড ইভিনিং অল। গুড ইভিনিং কল্যাণ গুপ্ত। গুড ইভিনিং। মুয়া রুমা মালি লিখেছে গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং রমা। জয় কর্মকার গুড ইভিনিং টু অল। জয় কর্মকারকে গুড ইভিনিং। জয়। গুড ইভিনিং। যাই হোক, আমরা কিভাবে আমাদের আলাপ, সেটা যদি একটু তুই বলিস। আমাদের ফার্স্ট দেখা মনে হয় সামনাসামনি প্রথম। হ্যাঁ, আমাদের আলাপ কিভাবে? আলাপ হয়েছে আমি আকাশের থ্রু দিয়ে আমি জানতে পেরেছি। শুধু আকাশ বললে হবে না, আকাশ রায় চৌধুরী, ফেমাস ফটোগ্রাফার। ইয়েস, এইটা বলতে হবে। একদম একদম একদম। কারণ আকাশের ব্যাপারে আমি আবার এক গ্লাস জল বেশি খাই। কারণ এই যে খানিকক্ষণ আগে বললাম যে ওকে আমি যবে থেকে চিনি তবে থেকে আমি ওর খুব বড় ফলোয়ার। আমি ভীষণ ফলো করি, ভীষণ ওর কাজ দেখি আমি। সুতরাং ওর নামটা ব্রাইট ভাবে বললে খুশি একদম হব। একদম একদম। তো সেখান থেকে আমি আপনার খবর পেয়েছি। আপনার সম্বন্ধে তো বলার কিছু নেই, একদমই সবাই জানেন। ওনার সম্বন্ধে কিছু বলার আমার মনে হয় কোনো অপেক্ষা রাখে না। তো আমি খুব এক্সাইটেড ছিলাম যখন আমি লাইভগুলো দেখেছি, ভীষণ এক্সাইটেড ছিলাম যে আমি কবে যাব। তো উনি আমাকে যে এত তাড়াতাড়ি এই জায়গাটা দেবেন এটা আমি কখনো ভাবতে পারিনি। তো আমি ভীষণ আপ্লুত। এটার জন্য স্পেশাল থ্যাঙ্কস যদি কারোর পাওয়ার, সেটা হলো আকাশ রায়চৌধুরী। হ্যাঁ, একদম। আমি তো প্রথমেই বলেছি এটার জন্য যদি স্পেশাল থ্যাঙ্কস দিতে হয় সেটা আমি আকাশ রায়চৌধুরীকে দেব। তো আমি খুব আপ্লুত আজ এখানে এসে। এই জায়গাটা আমি যে আমার লাইফটা শেয়ার করব এটা আমি কখনো ভাবিনি। সত্যি কথা বলছি যে আমি কখনো ভাবিনি। আমি সেই সগরভাঙ্গা গ্রামের একটা জায়গা থেকে উঠে আসা, হ্যাঁ একটা বড় পরিবার থেকে অবশ্যই, কিন্তু সেই জায়গাটাও যে ওখান থেকে উঠে এসে আজ আমি আমার পরিচয় দেব, আমি আমার সম্বন্ধে বলবো, এটা সত্যি কথা বলছি স্যার আমি কখনোই ভাবিনি। একদম এটা আমার কাছে খুব বড় পাওনা একটা। এটাই আমাদের জগৎ। আমাদের কাছে সুযোগ দেরি করে এলেও আসে, এবং আমরা সুযোগটা কাজেও লাগাই। কারণ ভগবান আমাদেরকে ভালো কিছু করার জন্য পাঠিয়েছেন। ভালো কিছু পেতে একটু সময় লাগে, একদম। বাট ভালো কিছু যখন আসে তখন ভালো হতেই থাকে। একদম ভালোটাও কিন্তু একটা হ্যাবিট। একদম। কল্যাণ গুপ্ত লিখেছে। কল্যাণ গুপ্ত একজন সিনিয়র ফটোগ্রাফার, একজন বড় লেভেলের ফটোগ্রাফার, এরও আমি খুব ফ্যান। কিন্তু কল্যাণ সাহেব এখনো অবধি কখনো আমাদের স্টুডিওতে আসেনি। জানি না বদ্যি ক্লাসে কিনা, বাট কল্যাণ গুপ্ত আসার ইচ্ছে রইল। লিখেছে অ্যানিম্যাল লাভার। বাহ, বেশ মিল খুঁজে পেলাম। থ্যাংক ইউ। আর যে বাড়িতে এখন বসে আছিস
সেই বাড়িটাও হচ্ছে অ্যানিমেল লাভারদেরই বাড়ি। আমি প্রচন্ড ভালোবাসি, আমাদের বাড়িতে ভীষণ। দুটো বাঁদর আছে, মানে দুটো কুকুর আছে, ল্যাব আছে দুটো, কিন্তু ওদের মধ্যে বাঁদরের রক্ত ইনজেক্ট করা হয়েছে, এত বাঁদর। না, আমি বলি ও বাঁদর। আচ্ছা আচ্ছা, আমার একটা ইন্ডিয়ান আর একটা ল্যাব, মানে দুটোই আমার আমার প্রাণ, আমি বলতে পারি যে ওদের ছাড়া আমি কিছু ভাবতে পারি না। রাজ চক্রবর্তী, গুড ইভিনিং, লুকিং গ্রেট। রাজও একজন সিনিয়র ফটোগ্রাফার। আকাশ যেমন সব জনারে কাজ করে, থ্যাংক ইউ স্যার। আকাশ যেমন সব জনারে কাজ করে, রাজ একটু কনসেপচুয়াল বোল্ডের উপরেই কাজ করে, কিন্তু ওর কাজ মারাত্মক। যাই হোক, এবার শুনবো আমার সাথে কিভাবে ভাব। আমি গেছিলাম হচ্ছে পূর্বাশার একটা নববর্ষের একটা বোধহয় প্রোগ্রামে গেছিলাম, ডান্স শো ছিল, আমার গ্রুপকে নিয়ে গেছিলাম। তো সেখানে আমার দেখো আগে আগে ডান্সটা আমি করি, আর আমি দেখলাম একজন মানে সবাই খুব মানে অপেক্ষা করছে, ওয়েট করছে। আমি যখন ওখানে ফার্স্ট, আমি জানি না কার জন্য ওয়েট করছে, আমি ভাবছি কার জন্য ওয়েট করছে, যে আমাকে বললো একটু দাঁড়াও তোমরা ডান্সটা পরে করাবো, কার জন্য ওয়েট করছে। যখন ঢুকলো না, একটা পার্সোনালিটি থাকে না মানুষের, মানে যখন এন্ট্রি করছে তখনই দেখে মনে হলো বাহ, আমার ডান্সটা মনে এরপরে হলেই ভালোই, ঠিকই হলো। তো সিরিয়াসলি যখন ডান্সটা করলাম, আমার সংটাও খুব ফেভারিট সং, আর যখন ওখান থেকে একটা মানে ভেতরে ছিলাম, যখন দেখলাম কি চলে গেল ভেতরে, আমাদের ডান্সটা মনে হয় দেখবে না, ফটোশুট করতে ব্যস্ত, আমি বাবা মনে হয় ভাবছিলাম যে ডান্সটা কি দেখবে না, কিন্তু যখনই স্টার্ট হলো উনি দেখলাম খুব তাড়াতাড়ি গানটা শুনে আসছে কিনা আমি জানি না, তাড়াতাড়ি করে ছুটে ছুটে এলো, আর ক্যামেরাটা হাতে ছিল, ঠিক অন করে করে এলো। আমি তখন ভেতর থেকে খুব হ্যাপি হলাম যে এসে বললো, আর লাস্ট যখন ডান্সটা শেষ হলো একটা ভয়েস এলো, বাহ চমৎকার, এক্সেলেন্ট, ব্যাস আমার আর কিছু বলার ছিল না। সত্যিকারের ভীষণ ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ। সেদিনকে সেভাবে অনেক ব্যস্ত ছিলেন আপনি, বলা হয়নি, বাট থ্যাংক ইউ সো মাচ আজকে আমাকে এখানে ইনভাইট করে, আর আপনাকে দেখে সেদিনকে যেমন ভালো লাগছিল আজকে ততটাই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। আসলে আমি প্রতিদিনই একই কথা বলি যে আমি যেহেতু একদমই গুণী নই, মানে আমি কিছুই পারি না, যে কারণে আমি গুণী মানুষদের সাথে সবসময় লেগে থাকার চেষ্টা করি। তাদের যে গুণটা, সেই গুণটা বার করে নিয়ে আসার জন্য যে প্ল্যাটফর্মটা, সেটার জন্যই আমি এই ইন্ডাস্ট্রিতে বিখ্যাত। যে মানুষ যে গুণটা দেখাবে, এই যে আমি কলকাতায় বসন্ত উৎসব করি, যে বসন্ত উৎসবে আমি অত বড় স্টেজ, সমস্ত মানুষকে আমার এই প্রোগ্রামে ইনভাইট করি, তারা ওখানে পারফর্ম করে, তাদের স্কুল নিয়ে এসে পারফর্ম করে। এত বড় স্টেজে পারফর্ম করা, সব কিছুর জন্য আমি কারোর থেকে কিন্তু কোনো পয়সা নিই না। এখন তো সব জায়গাতেই পয়সা ছাড়া কিছু হয় না, সব জায়গাতেই এখন পয়সাটাই এখন সাবজেক্ট। বাট এখনো আমি সেই অবধি যেতে পারিনি যে কারোর থেকে পয়সা নিয়ে কিছু করব। মানে ভগবানকে বলি যাতে আমৃত্যু যাতে আমি এটা চালিয়ে যেতে পারি। তো সেখানে প্রচুর বড় বড় শিল্পীরা আসে, তারা ডান্স করে, তারা পারফর্ম করে, তারপরে পারফর্ম করার পরে আমি যেমনই থাকি সেই পারফর্মটা কিন্তু আমি দেখি, শুধু দেখি না, আমার একটা বদ দোষ আছে, আমার খুব ছবি তুলতে ভালো লাগে। আর বিশেষ করে আমার মনে হয় ওই যে বাচ্চাগুলো ডান্স করছে, ওরা কত প্র্যাকটিস করে, কত খেটে, কত কিছু করে এই পারফর্মটা করছে। সুতরাং এটাকে মন ভরে উপভোগ করো, এবং শুধু উপভোগ না, আমি যে কোনো ইভেন্টে আমি যত স্পেশাল গেস্ট হয়ে যাই, আমি সব সময় আমার 3টে ফোন সাজানো থাকে, 3টে ফোন সাজানো থাকে যাতে ব্যাটারি কখনো প্রবলেম না হয়, মেমোরি কখনো প্রবলেম না হয়। আমি নন স্টপ ভিডিও করি, নন স্টপ ছবি তুলি, হয়তো ভিডিও হ্যাঁ দিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ছবি, শুধু ছবি না, ভিডিওটা আর ফটোগুলো এত ভালো এসছে আর সবার এত পছন্দ হয়েছে, আমারও খুব ভালো লেগেছে দেখে, সত্যি খুব ভালো কারণ লেগেছে। ফটোগ্রাফার ছবি দিতে দিতে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন হ্যাঁ, হয়ে হ্যাঁ, যায়, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার ছবি, সবাই ইন্ডাস্ট্রিতে আমাকে একটা এই ব্যাপারে খুব মজা করে যে জেনি স্যার চোখ বন্ধ ছবিটাও পোস্ট করে দেয়। একদম একদম, এটা তাই ঠিক না? কথা, একদম ঠিক কথা, এটা একদম ঠিক কথা। কারণ একটা মজা আছে, 10টা লোক আছে, একজনের চোখ বন্ধ হয়েছে, বাকি লোকগুলো ছবি ভালো হয়েছে, কি করবো? আর ছবিটাকে delete আমরা করে বেছে দেবো? বেছে আমাদের যে ছবিটা ভালো আসে ওটাই পোস্ট করি, আশেপাশে কার ছবি ভালো এসেছে না আসেনি এইটাই। একদম এটা আমরা একদম, দেখি না, একদম। নিজে জুম করে দেখে নিলাম আমার ছবিটা ভীষণ ভালো আছে, মানে এটাই পোস্ট করতে হবে। এটাই পোস্ট করতে হবে, এটা একদম ঠিক কথা। আমাদের আকাশ রায়চৌধুরী লিখেছেন গুড ইভিনিং। আকাশ আজকে আমাদের স্টুডিওতে বসে আছে, আমাদের ক্যামেরার পেছনেই, এবং আজকে ক্যামেরা কন্ট্রোলে আকাশই আছে। যাই হোক, এমন কিছু ঘটনা যেটা খুব ইন্সপায়ারিং এই ইন্ডাস্ট্রি রিলেটেড, মানে এই ডান্স ইন্ডাস্ট্রি রিলেটেড। আপনি ডান্স বাদ দিয়ে আর কি কি করেন?
আমি ডান্স বাদ দিয়ে আমি অ্যাক্টিং করতাম, প্রচণ্ড একভাবে পাগলের মতো অ্যাক্টিং করতাম। আমার তার মধ্যে একটুখানি বলছি, লাইফটা ভীষণ এরাম গেছে, এরাম গিয়ে এরাম এসছে, আবার আমি আস্তে আস্তে তোলার চেষ্টা করছি। বিকজ আমি ক্লাস 7 আমি যখন উত্তরাখণ্ড থেকে চলে এসেছিলাম, আমরা সবাই পুরো টোটাল, আমার বাবা আলিপুর থানায় ছিলেন, প্রথমে কসবা থানায় ছিল, তারপর আলিপুর থানায় চলে গেলেন। তো তারপরে আমি ক্লাস 7 তখন পড়ি, তখন বাবা মারা যান। আমরা 6 বোন 1 ভাই। আমার মা ভীষণ স্ট্রাগল করেছে আমাদের সবাইকে দাঁড় করানোর জন্য। তারপর থেকে স্ট্রাগল থেকে এসে এসে একটা জায়গায় দাঁড়ালাম। তারপর আমার হাজবেন্ডের সাথে আমার ডান্সের ইয়েতেই আলাপ হয়েছে। যেহেতু বাঙালি আর একটা রাজপুত, উত্তরাখণ্ডের মেয়ের একটা ক্লাস ছিল যে না দেবো না, এইসব ব্যাপার ছিল। বাট যাই হোক, লাস্ট পর্যন্ত আমার বরের সাথে আমার এতটাই মিল ছিল যে মাদেরকে সেখানটা নতা হতে হয়েছিল যে না ঠিক আছে, তবে এক জায়গায় দাঁড়িয়ে করেছি আমরা। এরকম না যে দুজনের মধ্যেই ছিলাম যে বাড়িতে রাজি করি তারপর আমরা বিয়েটা করবো, তখন বিয়েটা হয়েছে বেশ। তারপরে আস্তে আস্তে আমার খুব ছোট বয়সে বিয়ে করেছে আসলে। কত? প্লাস 21 বছর বয়সে আমরা বিয়ে করে নিয়েছি। আমার পুরীতে 21 বছরে আমার বাচ্চা হয়ে গেছে। মানে আমরা এতটাই ছোট বয়সে বিয়ে করেছি। আমি আমার মিসেসের তখন 18 বছর 3 মাস, আমার 23 বছর 3 মাস। তো যাই হোক, তারপরে হবার পরে কিছু বেশ এরকম ভাবে লাইফ চলতে চলতে রিসেন্ট 1 বছর আগেকার একটা কথা বলছি। আমার হাজবেন্ডের স্ট্রোক হয়। স্ট্রোক হওয়ার পরে ওকে বলেই দিয়েছিল যে হয়তো আর মানে আর 72 ঘন্টার সময় আছে আমার হাতে। ওর বা সাইডটা পুরো পড়ে যায়। ইভেন আমি মানে একদম তখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, সবকিছু কিনে টিনে একদম সেট আপ করে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি যে এবার আমরা শুরু করবো সবাই দুজনেই। কিন্তু হঠাৎ করে পড়ে যাওয়াতে, মানে ওর যেই আবারিটা হওয়াতে, যখন ডক্টর আমাকে এসে বললো যে আর 72 ঘন্টা টাইম আছে, তো আমার কাছে পুরো অন্ধকার হয়ে গেছিল লাইফটা। সেই থেকে স্ট্রাগল করে আজকে ও 1 বছরের মধ্যে এখন দাঁড়িয়েছে। এখন আবার 0 থেকে স্টার্ট করছি। আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা যেন সাথে থাকে এবং আমরা যেন, আর আপনার এই জায়গাটা যেন আমার জন্য খুব লাকি হয়, এই ব্যাপারে আমি খুব আশাবাদী। হ্যাঁ ব্যাস, আমি খুব সংগ্রাম করতে ভালোবাসি, নত হতে ভালোবাসি না। আমি আজকে সব আপনার লাইফের মধ্যে সবাইকেই বলতে চাই, লাইফে যদি কেউ মনে করে যে আমি কারোর কাছে নত হইনি, আমি রাজপুতের মেয়ে, রক্ত আমার রাজপুতের, সবসময় মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। যদি 0 থাকে, 0 থেকে পাশে একটা বুঝে শূন্য করার মতো ক্ষমতা আমি রাখি। আর আজকে আপনি এখানে বসে বললাম, আমি আবার করবো। দ্যাটস দ্য ওম্যান পাওয়ার। থ্যাংক ইউ। এটাই সাবজেক্ট। যারা আমাকে চেনে তারা একটা জিনিস জানে, জেডি স্যারকে যে যা খুশি বলে দিক, জেডি স্যারের মাথা সবসময় নিচুই থাকে। কেন? মাথা উঁচু যেখানে করার সেখানে করব। বাট মাথা নিচু করে যদি অনেক কিছু পাওয়া যায়, তাহলে কেন মাথা নিচু করব না? একদম। আমার মাথা নিচুটা এইখানে। আমি সারাদিন যে কাজগুলো করি সেই কাজে সবসময় যেটা হয়, উল্টো দিকের কিছু মানুষ তো থাকে সেটাকে টেনে নেবানোর। এবং আমি যে কাজটা করি সেই কাজটা হলো, আমার কাজ হলো পজিটিভিটি বিতরণ করা। যে কোনো খারাপ ঘটনা, যেমন এক্ষুনি বলছিলে যে আমার লাইফটা এই হয়ে উঠেছে, এটা প্রতিটা মানুষেরই লাইফের গ্রাফ। শিল্পীদের জীবনে সব থেকে বেশি ওঠানামা আসে, শিল্পীদের জীবনে সব থেকে বেশি ওঠানামা আসে, আমাদের জীবনেও আসে। তো আমাদের নাবার সময় আমরা যদি না নাবি, শুধুই যদি উঠি, তাহলে তো আমরা অহংকার হয়ে যাবে মনের ভেতরে। কিন্তু শেখার আছে, ওই নামার সময়টা যারা পাশে থাকে তারাই মনে আসল বন্ধু। যখন শুধু ওপরেই আছি, নিচে নামার সময় যখন কেউ কম সংখ্যক মানুষকে আমরা ওই সময় পাশে পাই। একদমই তাই। কিন্তু আমি একটা দিকে খুব লাকি যে আমার স্টুডেন্টরা আমাকে ভীষণ সাপোর্ট করেছে। আমার জুম্বা ইনস্টিটিউটে আমার সবাই স্টুডেন্ট আমার দেখছে, আমার কিন্তু প্রচুর স্টুডেন্ট, আমার 90 রাফ স্টুডেন্ট। তো সুতরাং তারা হয়তো আমাকে দেখবে আজকে, জানি। আমার সবাইকে বলছি আমি এসছি, তোমরা সবাই দেখো। আর সবাইকে আমার জুম্বা যেহেতু ডান্স অ্যান্ড ফিটনেস ক্লাসের সব স্টুডেন্টদেরকে লাভ ইউ। আর আমি এখানে এসেছি তোমাদের সবাইকে বললাম, তোমরা কিন্তু সবাই লাইভটা দেখবেন, সবাই কিন্তু শেয়ার করবে। ওরাও তোমার একটা পরিবার। একদম, ওদের জন্য আমি বেঁচে আছি, ওর অক্সিজেন। একদম আমার অক্সিজেন একদম। আমাদের গৌরাঙ্গ এনআই ফটোগ্রাফি আচ্ছা লিখেছে, গুড ইভিনিং, ভেরি হ্যাপি ঋতু ম্যাডাম। হ্যালো দাদা, ঋতু ম্যাডাম আর দাদা মুখোমুখি, কনগ্রাচুলেশন, আন্তরিক শুভেচ্ছা।
also be model queen Orpita government prize winner. সত্যি সত্যি রাষ্ট্রীয় গৌরব সম্মান। এটা শুনবো আগে এটা শুনে নি, তারপরে বাকি কমেন্টসটা পড়বো, তাহলে ভুলে যাব। শুরুটা বলি। একদম। স্বপ্নটা খোলা চোখে দেখেছিলাম, দরজা বন্ধ করে, খুব ছোট বয়সে, মানে কনজারভেটিভ একটা ফ্যামিলি থেকে বড় হয়েছি, যেটা হয় একটা জমিদার বাড়ি, মানে সেখানে জিন্স পরাটা একটা বিলাসিতা, স্লিপলেস কিছু ড্রেস পরা সেটাও একটা বিলাসিতার মধ্যেই পড়ে। তো দরজা বন্ধ করে হাতের মধ্যে চিরুন নিয়ে ওটাকে মাইক্রোফোন বানিয়ে ভাবতাম আমি হয়তো স্টেজে দাঁড়িয়ে আছি, চারিদিকে লাইট ক্যামেরা, ভেরি গুড। স্বপ্নটা দেখতাম দরজা বন্ধ করে, কিন্তু ওটা খালি চোখে দেখেছিলাম। আমি বিশ্বাস করেছিলাম যে স্বপ্নটা দেখছি মানে এটা একদিন পূরণ হবে। তারপরে আমার মেয়ে হলো, তাকে নিয়ে একটা পুতুল, তাকে নিয়ে ওই পুতুলকে খেলতে খেলতে আমার পথ চলা, মানে ওই আমার সমস্ত কিছু, সব কিছু। তো ওই পথ চলতে চলতে কোনো একটা সময় নিজেকে হারিয়ে ফেললাম। তো একটা সময় এসে আমাকে ও বলল, তোমাকে এবার চলতে হবে, তোমাকে চলতে হবে। দীর্ঘ 24 বছর পর 2024-এ আমি ক্লিওপ্যাট্রা প্রেজেন্ট ফেস অফ ওয়েস্ট বেঙ্গল ওটাতে পার্টিসিপেট করলাম। আর সেখানে আরেকজনের কথা আমি একদম না বললেই নয়, আমার দ্বিতীয় মা হচ্ছে আমার দিদি। আচ্ছা। আমার ইন্সপিরেশন, আমার দিদি ছোটদি, মানে এরা আমার ইন্সপিরেশন। তাদের কাছ থেকে আমি শিখেছি ধৈর্য, মানে সহনশীলতাটা কি হয়। আমি মেন আমার দিদির কাছ থেকে এটা শিখেছি। আমি এখনো তাদের কাছে বকা খাই, আমি যদি ভালো কিছু করি তো দিদি ছোট দিয়ে এইভাবে আমার প্রশংসা করে, ঠিক মনে হয় আকাশের বোধহয় চাঁদ পেড়ে নিয়ে এসেছি। ভীষণ, মানে এতটাই ভালো, এতটাই যে তাদের সাপোর্ট আমি প্রচন্ডভাবে পেয়েছি। তো ওই 2024-এ ওটাতে আমি উইনার হলাম। ওই যে ক্রাউনটা মাথার মধ্যে উঠে এলো, ওই স্বপ্নটা যেন আমাকে একটা নেশার মতো করে দিল, যে এরপরে আমাকে পথ চলতে হবে। কারণ আমরা তো ওই ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরায়, তো সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা আমার মাথার মধ্যে চলো, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আজকে আমি যদি বেরিয়ে আসি, আমাকে দেখে বাকি সবাই বেরিয়ে আসবে। তো ওখান থেকে আমি বেরিয়ে এলাম। কলকাতাতে হলো 2025-এ এক্স ফ্যাক্টর, যেটা নীল বিশ্বাস করিয়েছিল। ওই আরেকটা মানুষ, আকাশ রায়চৌধুরীর পরে আমি যদি আর কারোর কথা বলি, নীল বিশ্বাস। মানে আমাকে প্রথম প্ল্যাটফর্ম কলকাতার বুকে সেই দেয়, সেখানে আমি ফার্স্ট রানার আপ। তো ওই ধীরে ধীরে আমার পথ চলা, ওইভাবে আমি চলতে থাকলাম। তারপরে আমি বালুরঘাটে ইন্সপিরেশনাল তিলোত্তমা, যেখানে প্রিয়াঙ্কা সরকার আমাকে ক্রাউন করিয়েছিল, ওটা চললো। আগামীকাল আছে, সেখানে পায়েল সরকার আমাকে অ্যাওয়ার্ড দেবে। আর রাষ্ট্রীয় গৌরব সম্মান সেক্টর 5, পামেলা ম্যামের না তো? না, সেক্টর পামেলা ম্যামের কালকে একটা প্রোগ্রাম আছে। তারপরে রাষ্ট্রীয় গৌরব সম্মান, সেটা অভিজিৎ স্যার, অভিজিৎ রায়, মানে যেটা মানে উনি আমাকে ইনভাইট করেন, ওই অ্যাওয়ার্ডটা হাতে তুলে দেন। ওটা আমার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট, মানে যেটা আমি মানে কখনোই এটা স্বপ্নে ভাবতে পারিনি যে ওই জায়গাটায়, ওই স্টেজে দাঁড়িয়ে অত মানুষের মধ্যে ওই অ্যাওয়ার্ডটা আমি নেব। আমি হিউম্যান রাইট অ্যাসোসিয়েশনের সাথেও আছি, যুক্ত আছি। চেষ্টা করি একটু মানুষের পাশে থাকা, ভালো লাগে মানুষের পাশে থাকতে। তাদের জন্য কিছু করলে মনে হয় হয়তো আমি কিছু করতে পারছি। আমি জিরো, রোজ সকালে উঠে আমি নিজেকে বিগ জিরো মনে করি। আমি রোজ একটু একটু করে নিজেকে অতিক্রম করি, আর নিজের সাথে লড়াইটা আমার লড়াইটা নিজের সাথে, রোজ একটু একটু করে অতিক্রম করি। ও যেমন বললো না যে আমার সেম 2010-এ আমার এরকম লাইফে একটা ঘটনা হয়েছিল, ডক্টর বলে দিয়েছিল বাড়ি থেকে সবাইকে খবর দিয়ে দিন, 99% বাঁচার চান্স নেই, 1% বাঁচার চান্স আছে। ফ্যালোপিয়ান টিউব বাস্ট করে গেছিল পেটের মধ্যে। তো আমি হারিনি। আমার সকালে 13টা মেডিসিন, রাত্রিরে 13টা মেডিসিন চলতো। ওই জায়গার থেকে লড়াই করে আজ আমার বাড়িতে কেউ যদি কোনো মেডিসিনের কথা বলে, আমি একটা মেডিসিনও তাকে দিতে পারি না। আমার লড়াইটা রোজ নিজের সাথে লড়াই। আর এই মানুষগুলোর সাথে আছে, এইটা আমার পৃথিবী, এদের সাথে নিয়ে থাকি। আর আমার 4 পেয়ে 2 বাচ্চা আছে, মানে ওদেরকে নিয়ে আমি মনে হয় যে নতুন করে বাঁচতে শিখেছি বোধহয়। আমার মেয়ে, আমার ওই 4 পেয়ে 2 বাচ্চা, আমার দিদিরা, আমার জগৎ। আমার এই ছোট্ট পৃথিবীতে আমি এত ভালো থাকি, আর সত্যি করে রোজ আমার নতুন করে সবার কাছে শেখার থাকে। প্রত্যেকটা মানুষের জীবনেই, মানে আমি যখন সবার সাথে বসে কথা বলি,
বা আমি একটা সময় সিটিভিএন চ্যানেলে এই লকডাউনের পর্যন্ত আমি সিটিভিএন চ্যানেলে লাইভ প্রোগ্রাম আসতো আমার 1 ঘন্টা করে। সেখানে যখন আমি প্রচুর মানুষের সাথে কথা বলতাম, মানে আমার কাজটাই হচ্ছে মানুষের সমস্যার সমাধান করা, আর সেটা খুব সহজে করা আর খুব ফ্লেক্সিবলি করা। মানে এটা হচ্ছে আমাদের 3 পুরুষ, এটা হচ্ছে আমাদের সাবজেক্টটা এরকম যে আমরা ওষুধ ছাড়া মানুষকে ভালো করতে পারি, ওষুধ ছাড়া। হ্যাঁ স্যার, এটা একটু ইন্টারেক্ট করব। আমি আরেকটা কাজ করে থাকি, যেটা হচ্ছে 1 ঘন্টার আমি একটা ভিডিও কলে, যারা খুব ডিপ্রেশনে আছে, খুব স্ট্রেস লেভেল মানে তাদের হাই হয়ে গেছে, তারা ফ্যামিলিতে ডিসকাস করতে পারছে না, তাদের ফ্রেন্ডসের সাথে ডিসকাস করতে পারছে না, 1 ঘন্টা ওই সেশনটা নিয়ে তাদেরকে আমি চেষ্টা করি আমার লাইফ থেকে যেটুকু শিখেছি তাদেরকে সেটুকু দেওয়ার। আমি ভীষণ ভালো থাকি এটাতে। মানে তারা যখন বলে যে আমি ঠিক আছি, আমি ভালো আছি, মানে আমার তখন মনে হয় যেন এর থেকে বড় পাওনা আর কিছু নেই। একদম ঠিক। যখন লকডাউন চলছে তখন তো মানুষ প্রচণ্ড বোর হতো। তো লকডাউনটা আমার অদ্ভুতভাবে কেটেছে। এইখানে বসে ওই লকডাউনেই আমি প্রথম লাইভটা শুরু করি। মানে যখন সিটিভিএন চ্যানেলে আমি যেতে পারছি না, এখান থেকে সিটিভিএন চ্যানেল 12 কিলোমিটার রাস্তা, যখন সিটিভিএন চ্যানেলে যাওয়া হচ্ছে না, তখন আমার তো একটা মানুষকে উপকার করার অভ্যাস হয়ে গেছিল। তখন আমি এই লাইভটা করি, আমার পুরো পরিবার এখানে বসতো আর আমি স্পিচ করতাম। আর এত মেসেজ আসতো, এত কল আসতো, সারাদিন নন স্টপ মনে হচ্ছে এখানে একটা রাইটার্স বিল্ডিং চলছে। মানুষের হাজার প্রবলেম, হাজার সলিউশন। কিন্তু দিনের শেষে যখন আমি শুতাম না, তখন আমার মিসেস বলতো একটু মাথাটা চুলকে দিই। কেন? তারা এটা আমার বাবা, আমার মেয়ে বলতো, আমার বাবা এত মানুষকে ভালো করে, তোকেও ভালো করে দেবে, বন্ধুদেরকে বলতো। মানুষের উপকার করার মধ্যে একটা মজা আছে কিন্তু। একদম ভীষণ, একদম ভীষণ, সত্যি একদম তাই। সত্যি তাই। পজিটিভ কিছু করলে মনের ভেতরে যে ফিলটা আসে, সে ফিলটাই কিন্তু আমাদেরকে। কিছু তো পাওয়ার নেই লাইফ থেকে, না আজ আছি কাল আমরা থাকবো কিনা জানি না, নিঃশ্বাসে শুধু কোনো বিশ্বাস নেই। শুধু এটুকুই তো থেকে যাবে। একদম একটা মানুষ হিসেবে আমি কেমন থেকে যাবে? লিপস্টিক আইলাইনার কাজল পরে তো সবাই সুন্দর হতে পারে, এই বাহ্যিক রূপটাই তো আমার চাই না। একদম একদম। রাজ চক্রবর্তী লিখেছে, বোথ অফ দেম ট্রুলি ট্যালেন্টেড পারসন অ্যান্ড অলসো এ গুড হিউম্যান বিং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রঞ্জন প্রামাণিক লিখেছে, গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং রঞ্জন। রাজ চক্রবর্তী, জেডিদা ইউ আর রিয়েলি গ্রেট। বস, আমি গ্রেট হতে চাই না, গ্রেট বানাতে চাই। বললাম না, উনি গ্রেট বলেই তো আজকে আমাদেরকে নিয়ে এসেছেন এখানে, আমার এই জায়গায় এই বসে আছি। মানুষগুলোকে তুলতে, সামনে আনতে, পাবলিকলি ব্লাস্ট করতে, এটাই আমার মজা লাগে, এটা আমার ভালো লাগে। এই যে আমি প্রতি বছর কলকাতা বসন্ত উৎসব করি, আমার উদ্দেশ্য একটাই, যে হাজার হাজার মানুষ নিজেদের মধ্যে কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারবে। যেমন ফেসবুক ইনস্টাগ্রাম থেকে আমরা অনেক কলেজের বন্ধু বান্ধবকে খুঁজে পেয়েছি, ফেসবুক ইনস্টাগ্রাম থেকে অনেকে আমরা কলেজের বন্ধু বান্ধবকে খুঁজে পেয়েছি। তো ঠিক কলকাতা বসন্ত উৎসবের মাঠেও ঠিক তাই হয়। প্রচুর মানুষ আসে, সবার সাথে সবার আলাপ হয়, মজা হয়, আনন্দ হয়, এবং একটা জগৎ তৈরি হয়। আর সেই জগৎটাই একটা সময় ফ্যাশন ইন্ডাস্ট্রির গরিমা তৈরি হয়। প্রচুর ছেলে মেয়ে ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে, মানে বসন্ত উৎসব থেকে আজকে ইন্ডাস্ট্রিতে বিশাল বড় বড় কাজ করছে। যাই হোক, একটা এখনো অবধি করা সব থেকে বেস্ট মোমেন্টস। সব থেকে বেস্ট সবই আমার অনেকগুলো বলা যেতে পারে, সব থেকে বেস্ট মোমেন্ট, ভালো মুহূর্ত যেটা আমার কাছে বেস্ট, সেটা হচ্ছে আমি আমার প্রথমেই বললাম, আমার সব থেকে কাছে যদি মাকে আমি কোনোদিন বলতে পারিনি, আজকে মাকে বলছি, মা আই লাভ ইউ। তোমাকে কোনোদিন বলিনি, বাট তোমার লাইফে স্ট্রাগল আমি প্রচুর দেখেছি। কুল কুল কুল। বলি। বাবা মারা ওই জায়গা, এখন মা হয়ে বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, এখন মা হয়ে বুঝতে পারছি তো আমরা, যে বাবা মা আমাদেরকে মানুষ করার জন্য কি কি করেছে, কি কি ভেবেছে। সেই মুহূর্তে যখন আমার মা বাবা ডান্সটা করতে পছন্দ করতো না, মা কিন্তু খুব বলতো যা যা কর কর।
তো বলতো লাস্টে মা বলছিল যখন দেখছি আমার মানে ফ্যামিলির একটু সিচুয়েশন খারাপ, তখন বলছিল ডান্স করে আর কিছু হবে, এটা কাজ বাজ কিছু করে নে। আমি কিন্তু ছোট থেকে চিন্তা করছি আমি ডান্সই করবো। তারপর লাস্ট যেদিনকে আমার ডান্স একটা প্রোগ্রাম হয়েছে গত 5 বছর আগে, আমাকে যখন সম্মান দিচ্ছে, আমি মাকে সেদিনকে নিয়ে গেছিলাম, যারা দিচ্ছে তারা নিচে নেমে গিয়ে মাকে পায়ে হাত দিয়ে নমস্কার করে বলছে, আপনার মেয়ে কিন্তু বিশাল একটা মনের মানুষ, ভীষণ ভালো, এই পুরস্কারটা আপনার জন্য। ব্যাস সেদিনকে আমি বুঝে যাচ্ছি আমি কতটা জয়ী হয়েছি, মায়ের হাতে যে পুরস্কারটা দিতে পেরেছি, এটাই আমার কাছে বেস্ট মুভমেন্ট। সেম যখন বসন্ত উৎসবের মতন একটা প্রেস্টিজিয়াস ইভেন্ট হয়, আমার মা 2 দিন ওই সোফাতে সামনে বসে থাকে, মানে এর থেকে বড় ফিলিং মোমেন্ট যেন কিছু আর হয় না। একদম, হাজার দর্শকের মধ্যে যেন ওটা যেন একটা আলাদা ফিলিংস। এর থেকে বড় মোমেন্টস আর কিছু হয় না। আমি স্টেজ থেকে দেখতে পাচ্ছি যে আমার মাকে সবাই এসে প্রণাম করছে, এটা জেডি স্যারের মা, এটা জেডি স্যারের মা। হ্যাঁ। আর আমার মা তো বিন্দাস, সবাইকে চেনে, আমার মা সবাইকে চেনে। ও তুমি মা আগের বছর এসেছিলে না এই শাড়ি পরে? মা আপনার মনে আছে? থাকবে না কেন, আমরা আগেকার মানুষ, আমাদের সব মনে থাকে। সত্যি বলছি, দিনের শেষে যখন সবাই বলে জেডি স্যার তুমি কি ভালো, তোমার মা তোমার থেকে বেশি ভালো। আর আমার মেসেজ, সারা মাঠ ঘুরে সবার সাথে আলাপ করা, সবার সাথে সেলফি তোলা, আমাদের পুরো পরিবারের কাজই হলো এটা। আমরা 4 জন পুরো 4 দিকে ফেটে যাই, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি, তাদের সাথে অ্যাটলিস্ট 15 to 20 সেকেন্ডস কাটানোর জন্য। যেটাই আজকের ডেটে কলকাতা বসন্ত উৎসবের একটা অদ্ভুত পপুলারিটি তৈরি হয়েছে। বলে অর্গানাইজার নিজে এসে ভাই তোর সাথে আলাপ করবে। আমি যে কোনো শ্যুটে গেলে, এই যে শ্যুটগুলো হয় যেখানে আমি গেস্ট হয়ে যাই, সেখানে আমি বাচ্চাদেরকে বলি আমার জন্য কাউকে ছুটে আসতে হবে না। আগের দিন দেখেছি, সেটাই সেটাই, আমার জন্য কাউকে ছুটে আসতে হবে না। তোমরা শিল্পী, তোমরা কাজ করার জন্য জন্মেছো, এখানে পারফর্ম করতে এসছো, আমার জন্য 2 সেকেন্ড সময় দিলে চলবে না, আমি ওখানে আসছি। আমি তাদের কাছে যাই, তাদের সাথে যাই, সামনে গিয়ে তাদের সাথে ছবি তুলি, একদম একদম। কোলে, তারপরে আমার সময় খুব কম থাকে। খুব ভালো মুহূর্ত লাগে, সেটা একটা বিশাল পাওয়া। এবং ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যখন পায়ে হাত দিয়ে প্রণাম করে, তখন সত্যি একটা সময় মনে হয় কিছুই তো জীবনে করতে পারলাম না, কিছুই পারিনি করতে। বাট রিয়েলি সত্যিই তাই। খুব ভালো লাগে যখন বাচ্চাদেরকে কিছু বাচ্চাদের জন্য করতে পারি। হারাবার কিছু নেই, আর পাওয়ার পাওয়ার অনেক আমাদের কিছু প্রচুর আছে, কিছু। প্রচুর অনেক কিছু। কিছু। শুধু আমাদের পাওয়ার নেই, আপনাদেরও পাওয়ার আছে, একদম একদম যারা আমাদের সাথে কানেক্টেড। কারণ আমরা অলওয়েজ পজিটিভিটি দিই, আমরা অলওয়েজ উল্টো দিকের মানুষকে, আমরা জগৎকে আনন্দ দিই আমাদের পারফরমেন্সের মাধ্যমে। একদম তাই তো? একদম একদম। সেই দিনকের পারফরমেন্সের ব্যাপারটা একটুখানি বলি। যখন বাচ্চারা ওখানে সাজগোজ করছে, আমি সবাইকে বলছি এই একটু হাসবি, তোদের মুখগুলো গম্ভীর কেন, গম্ভীর কেন। একদম একদম। এবং প্রোগ্রামটা যখন শুরু হচ্ছে, আমাদের ফেলিসিয়েশন করার জন্য যখন ডেকেছে যে জায়গাটায়, সেই জায়গাটা হচ্ছে ওপেন, যেখানটা এসি ছিল না। না, আমি সঙ্গে সঙ্গে বললাম এখানে পারফর্ম করা যাবে না, বিকজ আমরা নয় নিয়ে নেবো সাময়িক, কিন্তু ওই বাচ্চাগুলো যারা এখানে পারফর্ম করবে তারা শেষ হয়ে যাবে। একদম প্রচন্ড গরম ছিল, মনে আছে সেদিনকে? একদম একদম, প্রচন্ড গরম ছিল। ইনস্ট্যান্ট 2 থেকে 2.5 মিনিটের মধ্যে পুরো সেট আপ চেঞ্জ করলাম। একদম সঙ্গে সঙ্গে, কি তাড়াতাড়ি হয়ে গেল সেটআপটা। শুধু সেট আপ চেঞ্জই করা হলো না, বাচ্চারা যে পারফর্ম করলো, ফাটিয়ে পারফর্ম করলো, ফাটিয়ে পারফর্ম করলো। কারণ আমি বসন্ত উৎসবে একটা জিনিসই আজ অব্দি করতে পারিনি, সেটা হলো যেহেতু বসন্ত উৎসবটা ওপেন এয়ারে হয়, আর বাচ্চারা যখন ডান্স করে সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি আমাদের মানে পারফরমেন্সের জন্য সময় থাকে, সেই সময় একটা ডিরেক্ট সানলাইট থাকে। আচ্ছা, হ্যাঁ যে সানলাইটটায় বাচ্চাদের খুব কষ্ট হয়, যে কারণে আমরা গত লাস্ট 2 বছর যেটা করেছি, আমরা ওই ওপরে কালার কাপড় দিয়ে কাজ করেছি। কিন্তু যতই করি, ওই যে রোদ্দুরের যে হিটটা, ওটা বাচ্চাদেরকে প্রচন্ড ডিস্টার্ব করে। বাট আমি আবার এই বাচ্চাগুলোকে গিয়ে বলি, শোন মা, আমরা কষ্ট করার জন্যই জন্মেছি, কষ্ট করার জন্যই জন্মেছি, ফাটিয়ে প্রোগ্রাম কর। আলটিমেটলি এবার হাজবেন্ডের সামনেই বলছি, যখন আমি দেখেছি, যখন ডান্স করতে দেখছি, আমি কিন্তু তখন ভাবিনি যে উনি একজন সিনিয়র মানুষ, আমি কিন্তু খুব একটা সিনিয়র মানুষ ভাবিনি, ভেবেছি 28-30 হবে। বাট আর সব থেকে বলতে বাচ্চাদের সঙ্গে যে কোঅর্ডিনেশনটা,
কোঅর্ডিনেশনটা মারাত্মক ছিল, থ্যাংক ইউ সো মাচ। কোঅর্ডিনেশনটা খুব মারাত্মক ছিল। আমি না এইগুলোই আমার চোখে পড়ে, এইগুলোই চোখে পড়ে কোনো অনুষ্ঠানে গিয়ে। আমি অনুষ্ঠানের ভুল বার করি না, আমি অনুষ্ঠানের অর্গানাইজারকে বলি, রাত্রিবেলা তাকে ফোন করে বলি, আজকে তোর এখানে কি কি নেগেটিভ হয়েছে এটা কাগজে লিখে ফেল। কত পার্সেন্ট খুশি তুই? স্যার এত পার্সেন্ট। কি কি কারণে অখুশি সব লিখে ফেল, পরের প্রোগ্রামে এটাকে শুধরে দিবি। আমি যদি তাকে বলতে যাই এটা ভুল করেছিস, ওটা ভুল করেছিস, এটা এরম করলে ভালো হতো, ওটা এরম করলে ভালো হতো, তাহলে না অনেক সময় মানুষ ভাবে সারাদিন এত খাটলাম। কিন্তু উল্টোটা, যা করেছিস তুই যেটা ফিল করেছিস সেটাই লেখ, তুই যেটা ফিল করেছিস সেটাই লেখ। যেমন আমাকে এই পূর্বাশাই বলছিল, স্যার এটা একটু খারাপ হয়েছে। না এলাম না, তুই যা খাবার খাইয়েছিস আমার তো মনে হচ্ছিল যে আমি ওখানে মানে আমার তো মনে হচ্ছিল যে আমি বিয়ে বাড়ি খাচ্ছি। না, পূর্বাশাকেও থ্যাঙ্কস, আমাকে এত একটা গুণী, এত ভালো মনের মানুষের সাথে সেদিনকে না এলে হয়তো না আলাপ করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ পূর্বাশা, থ্যাংক ইউ সো মাচ। পূর্বাশা লাইভ দেখছে আমাদের, আচ্ছা, থ্যাংক ইউ পূর্বাশা। রাজ চক্রবর্তী লিখেছে, দাদা আপনি কিন্তু আজকের ফটো দুটো দেখেননি, আপনার ব্যস্ত শিডিউল থেকে একটু সময় করে দেখে নেবেন প্লিজ, আর কেমন হয়েছে জানাবেন। রাজ, স্পেশাল কিছু মানুষ আছে যেমন তুমি, আকাশ রায়চৌধুরী, তারপরে আমাদের যা আমি নামই ভুলে যাই খালি, 20-22 জনকে আমি প্রচণ্ড তোমাদের কাজের জন্য সম্মান করি। তাদের পোস্ট আমার কাছে এমন করা আছে, তাদের পোস্ট আমি দেখতে পাবোই, আর তাদের পোস্ট দেখলে আমি কমেন্টস করব না এটা হতে পারে না। আর আমার একটাই কমেন্টস আছে, যদিও আমার কাছে কিছু লাভ আছে, আমি লাভটাকে এরকম করে ছুরি খেলি, এটাই আমার কাছে আছে। তো ওটা আমিও আমি দিই। তোমার ছবি দেখেছি এবং তোমার ছবিতে দেখো লাভ সাইন দিয়েছি। যদিও আমি তখন একটা ক্রসিংয়ে দাঁড়িয়েছিলাম, ওই ক্রসিংয়ে দাঁড়ানোর ধৈর্যটাও এখন কমে গেছে, তো ওইটুকু সময়ও একবার টুকটুক টুকটুক করে দেখে নিই। বেস্ট মোমেন্ট এখনো ওইভাবে তো বলা মুশকিল, বাট আমি বলবো 24-এ যখন আমি ক্রাউনটা পরলাম, আমার মেয়ে পেছনে এসে দাঁড়ালো, আমার দিদি পাশে এসে বললো প্লিজ একটা সেলফি নিতে পারি। সব কিছু পাওয়া হয়ে গেল। আমার মনে হলো যে বোধহয় পুরো পৃথিবী জুড়ে যা কিছু আছে সব কিছু আমার পাওয়া হয়ে গেল। হ্যাঁ, আমার মা বিছানাগত, আর মা যদি দেখতে পারতো ওটা আরো ভালো সব হতো। থেকে বেশি খুশি হতাম। বুঝতে পারে না এতটা হয়তো, কিন্তু যখন বলা হয় হয়তো কিছু একটা ফিল করে যে ভালো একটা কিছু করছি বা কিছু, ব্যাস ওই যে হাসি মুখটা, ওটাও আমার একটা বিশাল বড় পাওনা। আমি যে ফ্যামিলি থেকে বড় হয়েছি সেই ফ্যামিলির মানুষগুলো ভীষণ ভীষণ ভালো, মানে আমি খুব গর্ববোধ করি যে ওই ফ্যামিলি থেকে আমি বড় হয়েছি, ওখানে আমি জন্মেছি। ফিউচার প্ল্যান, ফিউচার প্ল্যান এইসব নিয়ে এগোতে চাই। ডান্সটা জীবন ছাড়বো না, বিকজ এটা আমার লাইফ, এটা আমার অক্সিজেন। আর সব থেকে বড় কথা হচ্ছে ক্যামেরার পেছনে যে বসে আছে, যে আমাকে নিয়ে এসছে, আমার হাজবেন্ড ভীষণ ভীষণ সাপোর্ট করে সব ক্ষেত্রে। আর একটু বলে না রোম্যান্টিক ব্যাপারটা একটু কম ওর মধ্যে, বাট আমি জানি ও আমাকে ভালোবাসে, বাট বলে না। বাট অনেকে এই আছে, ব্যাপারটা আমি ব্যাপারটা একটুখানি অপোজ করলাম। আমরা পুরুষরা আমরা যে রোম্যান্টিক, সেটা আমাদের আচরণে বোঝা যায়, আমাদের কিন্তু আমরা হয়তো অতটা এক্সপ্রেস করতে পারি না, দেখানোর প্রয়োজন পড়ে না। না প্রয়োজন না, এখানে আমরা এক্সপ্রেস সবসময় হয়তো করতে পারি না একদমই। কিন্তু ভালোবাসা, আমাদের পুরুষের ভালোবাসা, এই ব্যাপারটা বস আমি আটকালাম একটু। আমাদের পুরুষের ভালোবাসাটা আমরা কিন্তু আমাদের উল্টো দিকের ভালোবাসার মানুষকে অলওয়েজ অবজারভেশনে রাখি, হয়তো অলওয়েজ অবজারভেশনে রাখি। ভীষণ সাপোর্ট করেছে আজ পর্যন্ত। আজকে আমাকে যখন আমাকে বলেছে যে হ্যাঁ নিয়ে আসবো। প্রচুর ঝগড়া করি আমরা, প্রচুর 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 বাট প্রচুর প্রচুর মিল। ঝগড়ার মধ্যেই তো ভালোবাসা। হ্যাঁ, প্রচুর মিল আমাদের, প্রচুর মিল। আর ওকে আমি কোনোদিন বলিনি যে আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, আজকেই বললাম সত্যি খুব ভালোবাসি। সেদিনকে তোমাকে ওইভাবে হসপিটালে দেখতে আমার সত্যি খুব খারাপ লেগেছিল। আজকে তুমি যেইভাবে আমার পাশে থাকবে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এইভাবে সারা জীবন থেকো, লাইফে কিছু পাই না পাই, পাশে থেকো, আর কিছু চাই না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই ব্যাপারটা একটু জিজ্ঞেস করি। আমি না সবাইকে বলি যে তুমি যে লাইভে আসে তাকে বলি, বাবা তোরা না পরিবারের কাউকে একটা নিয়ে আসিস, বাবা মা হাজবেন্ড নিয়ে আসিস সবাইকে। এই ব্যাপারটাই বলি। এই যে উল্টো দিকে হাজবেন্ড বসে আছে, তার উল্টো দিকে বসে আমি শো করছি,
এইটার একটা বিশেষ অনুভূতি আছে কোনো? আছে। প্রথম প্রথম ভাবছিলাম যে আমি ওকে বলবো হয়তো যে তুমি কি দিয়ে চলে যাবে। আমি ভাবছিলাম বলবো, কারণ একটু ভাবছিলাম যে কি লজ্জা লাগবে, কি ও কি একটুখানি ইয়ে ফিল হবে। এখন দেখলাম মানে আমি তো সেভাবে তোমার সাথে তুমিই বলছি আমি, একদম। সেভাবে তোমার সাথে তো আমার আলাপ হয়নি সেদিনকে। তো আমি ভেবেছিলাম যে ওভাবে কি ওকে অ্যালাউ করতে পারবো, ও কি এসে তোমার সাথে মিশতে পারবে, চলে যেতে হবে। বাট আমার আসার আগে তুমি যেভাবে ব্যাপারটা সামলে নিয়ে বললে যে হ্যাঁ এখানটা বসো, মানে মনে হলো না যাতে ফার্স্ট ওর সাথে দেখা হয়েছে। এইটাই আমি পিওর ফ্যামিলি ম্যান। হ্যাঁ, এটাই আমি বিষয়। ফ্যামিলি বাদ দিয়ে পৃথিবীর কিচ্ছু বুঝি না। আমি একটা জিনিস জানি, এই মানুষটা তৈরি হতে তখনই পারবে যখন উল্টো দিকের সাপোর্ট থাকবে। একদম একদম একদম। যখন কোনো বাচ্চারা শুটিংয়ে তার বাবা মাকে নিয়ে আসে, আমি সেই বাবা মাগুলোর সাথে স্পেশাল গিয়ে গল্প করি, স্পেশাল গিয়ে কথা বলি, এবং আমি প্রত্যেকটা শুটে আমি কিছু না কিছু নিয়ে যাই হাতে করে, কোল্ড ড্রিঙ্কস, চকলেটস, তারপরে ওই আইসক্রিম নিয়ে যাই, সব বাচ্চাদের জন্য নিয়ে যাই। আমি শুধু বাচ্চাদের জন্য নিয়ে যাই না, ওই বাচ্চাদের মাগুলোর জন্য নিয়ে যাই। কেন? আমাকে বলছে একটা বাচ্চার মা, আমাদের জন্য কেন নিয়ে এসছেন? যে কষ্টটা আপনারা করছেন, বাচ্চারা তো কাজের মধ্যে ব্যস্ত রয়েছে, আপনারা যেখানে বসে বোর হচ্ছেন, এটাই বাবা মার সব থেকে বড় কাজ। আমাদের বাচ্চারা যখন স্কুলে পড়তো, স্কুলের বাইরে গিয়ে বসে থাকতিস? থাকতো। এখন আমার ছেলেদেরও খুব ছোট, এখনো অত বড় হয়নি। আমি বসে থাকতাম। আমি তাই না? আমার আমি মা কলেজেও বোনরা নিয়ে গেছি, help করেছে। পৌঁছে দিয়ে এসে এটা বাড়াবাড়ি, এগুলো ঠিক না। পৌঁছে দিয়ে এসে রাস্তাও ক্রস করবে হাত ধরে, মামি তুমি ক্রস করিয়ে দাও, এরকম ছিল। এখন চেঞ্জ হয়েছে, এখন চেঞ্জ হয়েছে। আমারটা যদি একটু ছোট, ঈশান, নাম ঈশান চক্রবর্তী, বলছিল গিয়ে মাম্মা ওখানে গিয়ে কি বলবে আমি দুষ্টুমি করি। না ঈশান, খুব ভালো হও, খুব বড় হও, তোমার ওপরে আমার অনেক রকম স্বপ্ন আছে, সেগুলোকে পূরণ করো, আর অনেক ভালো মানুষ হোক। Yes. আর ঈশান, বাচ্চারা তো দুষ্টুমি করবেই, ব্যাস। বাচ্চাদের দুষ্টুমি মানায়, দুষ্টুমি করতে হবে। একদম একদম। কাজ পাগল নিশা লিখেছে, কি সুন্দর লাগছে সবাইকে, থ্যাংক ইউ নিশা। থ্যাংক ইউ। এমন কিছু লাইফের ঘটনা আছে যে ঘটনাটা কখনো হয়তো বলতে পারিনি, আজকে ওপেন লাইভে সবাই সামনে বলবো। ভালো মন্দ খারাপ, এখনো মন্দটা আমি এখনো জিজ্ঞেস করিনি। ও মন্দটাই বলতে যাচ্ছি। আচ্ছা, মন্দটা আচ্ছা ঠিক আছে, এমন কিছু ঘটনা। আমি হিস্ট্রিতে 27 পেয়েছিলাম, ওটা 72 করে বাবা সাইন করে আমি বাবা সাইন করে জমা দিয়ে দিয়েছি। এবারে মাথার মধ্যে নেই যে ফাইনাল রিপোর্টটা তো বাবার কাছেই আসবে। ফাইনালটা যখন এলো তারপরে মা, এটা হয়েছে। বাবা সাইকেল নিয়ে বেরিয়েছি, এত পড়েছি, পা ফা কেটে গেছে পুরো, বাবার নাইট ডিউটি আছে, বলিনি, চুপচাপ শুয়ে আছি। বাবা বললো কে সাইকেল নিয়ে গেছিল, মা তো বলে দিল যথারীতি। লাগলো আমার মারও, আমি খেলাম। হ্যাঁ, রক্ত বেরোচ্ছে পুরো চারিদিকে। তখন তো ছিল ওই কি বলে গাঁদা ফুলের ওই পাতা এরকম করে নিয়ে একটু লাগিয়ে টাগিয়ে দিতাম। হ্যাঁ, ওটাই আজকে আমাদের মেডিসিন ছিল। ব্লিডিংও হচ্ছে আমার, মারও আবার আমিই খেলাম। তো এরকম ছোট ছোট ঘটনা তো ওগুলো তো আছেই। গরু গাড়িতে চাপতে গেলাম, ছুটে গিয়ে পুরো জামা ছিঁড়ে গরু গাড়ি থেকে পুরো নিচে পড়ে গেলাম। গরু গাড়িতে চলে গেল বেরিয়ে, আমি জামা ফামা ছিঁড়ে নিচে পড়ে আছি তখন। না, মেয়েরা ডান পিঠে একটু কম শোনা যায়, কিন্তু মেয়েরা ডান পিঠে হলে সে অপর্ণা সেন হয়। না, কি একটা সিনেমা জানো? সে তো চুরিও করেছি অনেকের বাড়িতে। আজ আমি বলছি অশ্বিনী মাস্টারকে একদম স্বীকার করছি যে আপনার বাড়িতে আমি পেয়ারা চুরি করেছি। তো সেটা হ্যাঁ, উনি যদি এখন দেখছেন আমাকে, এরপরে সাগরভাঙা গ্রামে গেলে উনি যদি পেটান, তাহলে সেটার জন্য মাথা পেতে ওটা নিতে রাজি আছি। কিন্তু আমি চুরি করেছি ওনার বাড়িতে, রাত্রি ভূত সেজে গিয়ে পাঁচিলের মধ্যে উঠে পেয়ারা চুরি করেছি। উনি ভয়ও পেয়েছেন, সাদা শাড়ি পরে উঠেছিলাম। হ্যাঁ, তো এই কিছু ঘটনা এগুলো মনে পড়ছে, এগুলো করেছি। এই এখনকার বাচ্চারা এগুলো জানে না, একদমই তারা আর জানে না। এখনকার বাচ্চারা জানবে কি, বাবা মারা এতটাই পজিটিভ, হ্যাঁ। এতটাই পজিটিভ, একদমই তো। আশা করি তাই তো। একদম। ওরে বাবা, কিছু করার নেই। বাচ্চাকে করতে হবে। চোখের আড়াল করতে দেয় না, না না, এটা সত্যি কথা। চোখের আমিও আড়াল করি। করতে দেয় না এখনকার বাবা মারা, আমিও করি। আমাদের মতন। জানি করা উচিত না, কিন্তু তবুও করি। কিছু কিছু ক্ষেত্রে করতে হয়। এখন চারিপাশটা কেমন হয়ে গেছে বলো, ওই জন্য কিছু এটাই কিছু হচ্ছে ক্ষেত্রে subject। করতে হয়। আমাদের যে জগৎটা ছিল সেই জগৎটা একটা অন্য রকম ছিল, টোটালি এখন আলাদা জগৎ হয়ে আর গেছে। এখন জগৎটাই একটা ডিস্টারবেন্স হয়ে গেছে। এমন কিছু ঘটনা। আমার একটা ঘটনা, যেটা আমি বাড়ি গেলে, এটা হাসির ঘটনা। আমরা যেহেতু খুব ছোট বয়সে বিয়ে করেছি, আমরা মিথ্যা কথা বলে রেজিস্ট্রি করে নিয়েছিলাম। তখন আমাদের 18 বছর হয়নি।
আজকে বলছি গেলে হয়তো মারি খেতে পারি, যাই হোক সেদিকে খেয়েও ছিলাম। বিয়ের দিনকে আমার মা আমাকে এসে বলছে যে রেজিস্ট্রি লোক চলে এসেছে, রেজিস্ট্রি করতে হবে। আমি এই খেয়েছি, আমরা তো করে নিয়েছি। আমি তখন বলছি না না আমি রেজিস্ট্রি বেশি বিশ্বাস করি না, আমরা ওই রক্ত টেস্ট করলেই হবে। মা বলছে না করতেই হবে। ওর বাড়িতে যখন করতে গেছে ও বলে দিয়েছে আমাদের হয়ে গেছে। আর আমি তখন সেই বিয়ের সেই শাখা পালা পরে না ওইটা করছিলাম। ওখান থেকে ফোন এলো, আপনার মেয়েরা তো রেজিস্ট্রি করে নিয়েছে। পেছনে আমার মা, তখন বিয়ে আমার, পেছনে এসে চুলের মুঠিটা ধরে যে মাটির জল করেছিল ওখানে মুখটা গুঁজে দিয়েছে। সেইটা আমার একটা বিশাল একটা মিথ্যা কথা বলেছিলাম আমি, যদিও আমার আসলে অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিচ্ছিল, কি করবো, ওই জন্য বলতে হয়েছিল। আমাদের যুগে সব হতো কিন্তু না, রেজিস্ট্রি করে ফেলা মানে কিছু করে ফেলেছি ভাই, এটা করে ফেলেছি, রেজিস্ট্রি করা মানে বিশাল কিছু করে ফেলেছি। অনেক কম বয়সে করে ফেলেছিলাম। বয়স তখন যে করিয়েছিল তার নামটা বলতে পারবো না, বললে সে প্রচুর মার খাবে। তার নামটা বলবো না, সে আমার বাবা সেজেছিল, আমার একজন রিলেটিভ, নামটা আর বলছি না ক্যামেরায়, প্রচুর মার খাবে। না এখন আর মার খাবে না, এখন মারের চুপ চলে গেছে বাবা। তো যাই হোক, মানে আমার জীবনে একটা ছোট্ট ঘটনা বলি। আমার শ্বশুরমশাইকে বললাম তো একদম ডাকাবুকো বিশাল বড় মানুষ, তার মেয়েকে গড়িয়েছি। তো তার আগে আমি অনেক, মানে আমরা বেশি সময় পাইনি, 10 মাস মতন প্রেম করেছি আমরা। এবার 10 মাসের মধ্যে আমি সবসময় ছোটবেলা থেকেই ভগবান আমাকে এমন একটা ব্যস্ততা দিয়েছে যে আমি কখনোই সময় দিতে পারতাম না। সে আসতো, নিরীহ মানুষ আসতো, আমার মিসেস আসতো, স্কুল থেকে আসতো, কোচিং পালিয়ে চলে আসতো, এসে আমাদের বাড়িতে সংসারই করতো। মাকে এটা করে দিচ্ছে, ওটা করে দিচ্ছে। আমি হয়তো 5 মিনিটের জন্য এলাম, 10 মিনিটের জন্য এলাম। তো হঠাৎ হিরো কাপ চলছে ইডেনে, আমার মিসেস চলে এলো, এসে বললো আমি আর বাড়ি যাবো না, বাবা আমাকে এই বলেছে, এই বলেছে। তা আমার মা কি করলো, পাঠিয়ে দিল, বললো শোনো এসব করতে নেই, বাবা মাকে অসম্মান করতে নেই, বাবা মা এতদিন ধরে মানুষ করেছে, পাঠিয়ে দিল। আবার 7 দিন পর হিরো কাপের ফাইনাল চলে এলো, বৃষ্টির মধ্যে ভিজতে। অত বড় একটা মানুষের, তখন আমার শ্বশুরমশাই লালবাজারের সিকিউরিটি ইন চিফ, সিকিউরিটি দেখে পুরো, তার মেয়ে। কিন্তু তার আগে আমি একটা জিনিস করে দিয়েছিলাম, এই সেম জিনিস। ওর বাবা যে সার্টিফিকেটটা তৈরি করেছিল, সেই সার্টিফিকেটে ওর 1 বছর বয়স কমানো ছিল। আমি ওর যে নার্সিংহোমে, এই আমাদের সামনেই কাশীপুর নার্সিংহোম, এই হসপিটাল, সেখান থেকে গিয়ে রেকর্ড রুম থেকে রেকর্ড বার করে সেই রেকর্ড নিয়ে গিয়ে কর্পোরেশন থেকে সার্টিফিকেট তুলে আনা। 18 বছর প্রমাণ করতেই হয় ভাই। 18 বছরের সার্টিফিকেট তৈরি করে নিয়ে আগে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করেছি। তারপরে আমার শ্বশুরমশাই যখন দেখলো কিচ্ছু করার নেই, মেনে নিল। আমাদের যুগে এই ব্যাপারটা ছিল কিন্তু না, রেজিস্ট্রি মানে হচ্ছে না বিশাল, বড় হয়ে গেছি, রেজিস্ট্রি করে নিয়েছি, ঠিক আছে। আর আজকের ডেটে রেজিস্ট্রির জন্য একটা মানে ছেলে খেলা। এখন কোনো ওইসব কিছু ভ্যালু নেই। আগের একটা ব্যাপার ছিল, অনেক কিছু, চিঠি লেখা, চিঠি দেওয়া, এখন তো সব কিছু। আমি রিসেন্ট কেস খেলাম, 29 বছর বিয়ের, আমাদের এই বছর 30 বছর হবে, 29 বছরে এসে আমার কেস খেলাম। সেই পুরনো চিঠির বাক্স বেরিয়েছে, এত চিঠি, এত গ্রিটিংস কার্ড। আচ্ছা একটা কথা বলছি, যে আপনি বললেন না কি আমি কিছু বলি, একটা ডেট বলিনি কোনোদিন, আজকে একটা বলছি, সামনে বসে আছে ও, না ভীষণ না হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখতে। আমি এটা পারতাম না, ওকে আমি একবারই শুধু লিখেছিলাম IL আর ইউ। তো সেটা আজকে আমি বলছি যে আমি কিন্তু ওটা মশার রক্ত এলটা পুরো হয়নি, অর্ধেক হয়েছিল, ইউটার এইটুকু হয়েছিল। ও বলছিল তুই তো এরকম ইউটার উপর লিখতে পারিসনি। তো আজকে বলছি ওটা আমার রক্ত ছিল না, ভীষণ কাটাকুটিতে ভয় পাই, এই জন্য ওটা মশার রক্ত। 24 যে ক্রাউনটা পেয়েছিলাম আমি, বেস্ট পারফর্মারের একটা ক্রাউন পেয়েছি ওই দিন, দুটো একসাথে। ওই শোটা কোথায় হয়েছিল? ওটা বর্ধমানে হয়েছিল। এখনো বর্ধমান থেকে কেউ কখনো ডাকেনি, বাট দুর্গাপুরে 2টো শোতে গেছিলাম আমি। আর খুব শীঘ্রই একটা মিটিং করলাম সিটি সেন্টারের যে সামনের ওপেন জায়গাটা, ওইখানটাতে একটা শোয়ে আমি ইনভাইটে যাবো। এসছিল কলকাতায়, মিটিং করে গেল আমার সাথে। দুর্গাপুরে ডাকলে আমি হুশ করে চলে যাই, একদম আসুন। গাড়ি চালিয়ে যেতে দুর্গাপুর যেতে আমার হেভি লাগে।
রাস্তাটা খুব ভালো না হ্যাঁ দুটো রাস্তা ভালো, শুধু ভালো, একদম হট রাস্তা, চকচক চকচক করছে রাস্তা। আমি এখান থেকে দিল্লি গাড়ি চালিয়ে যাই, হ্যাঁ 6বার গেছি আমি দিল্লি যাতায়াত। কতদিন Last বছর লাগে? থেকে। কতদিন কি, আমি রাত্রিবেলা এই সকালবেলা 9টায় বেরোই, তারপরের দিন মানে প্রথমবার 26 ঘন্টা লেগেছিল, তারপর থেকে আমি 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাই, হ্যাঁ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাই। মানে রাস্তা মানে কি, ও রাস্তা মানে ভাবা যাবে না। 120 গাড়িতে ক্রুজ কন্ট্রোল টিপে দাও, 120-তে একদম ফ্ল্যাট চলবে গাড়ি, একদম চকচক চকচক করছে রাস্তা। ওই বাবারে বাবা। আর টোল ট্যাক্স, 25খানা টোল ট্যাক্স। হ্যাঁ প্রচুর টোল। কিন্তু ওই টোল ট্যাক্সের জন্যই রাস্তাটা এত সুন্দর হয়তো, কিন্তু মারাত্মক। মানে দিল্লি যাওয়ার নেশাটা, দুর্গাপুরের ওপর দিয়েই যাই আমি, এবং দুর্গাপুরে আমি প্রায় 2 মাস ওই কি কি যেন কি খোপা বাসকোপা। বাঁশখোপা যে টোল ট্যাক্সের পাশে যে রাস্তাটা, ওখানে যত টিএমটি বারের কোম্পানি আছে, আমি টিএমটি কোম্পানিতে ডিরেক্ট সদা করতাম। ওই সোম থেকে শুক্র ওখানে থাকতাম, মানে থাকতাম বোলপুরে, রোজ এই বোলপুর থেকে দুর্গাপুর আসা যা করতাম 50 কিলোমিটার, আবার শুক্রবার দিন চলে আসতাম বাড়ি। আমার দুর্গাপুর সিটিটাকে বেশ, তার ভগবান কোনোদিন দিলে দুর্গাপুর একটা আমাদের একটা মানে আমাদের এই আইটা ক্লাবেরই একটা প্রজেক্ট খোলার ওখানে কথাবার্তা চলছে। কাজ পাগল নিশা লিখেছে, আমি গাছে উঠি। তুই গাছে উঠবি কি, তুই গাছে উঠলেই গাছ ভেঙে পড়ে যাবে। আজকের গল্প বেশ ভালো লাগছে। হ্যাঁ আজকে আমরা বেশ গল্পের মুডে আছি, তাই তো। যাই হোক, এখনো অবধি সব থেকে নেগেটিভ মোমেন্টস ফ্যাশন ইন্ডাস্ট্রি রিলেটেড, তোর কাজের জগতের কথা বলছি। অনেক আছে। খুব ভালো কিছু অফার মনে করে আর কি মেসেজ করলাম যে হ্যাঁ ঠিক আছে, ভালো একটা কাজ এটা। সাথে সাথেই রেসপন্স ওদিক থেকে এলো যে নিউড শ্যুট, বোল্ড শ্যুট করতে চাও, ব্লক লিস্ট। তো এরকম প্রচুর মানে অভিজ্ঞতা আছে, তিক্ত অভিজ্ঞতা বলবো না, তিক্ত অভিজ্ঞতা আছে। তো খারাপগুলো আর বলে আমার মনে হয় কাজ নেই। হ্যাঁ অবশ্যই আগামী দিনে সবার জন্য বলে আমি এটাই রাখবো যে ওই সৈয়দ মুজতবা আলী যাত্রাপথে যেটাতে ছিল, যখন ওই জেল থেকে বেরিয়ে আসে, তখন ওকে যখন নাম জিজ্ঞাসা করা হয়, শুধুমাত্র ওর ওই কয়েদি নাম্বারটাই বলতে পারতো, সব ভুলে গিয়েছিল। তো এটা আমি বলবো যে প্লিজ নিজেকে ভুলে যাবেন না, এতটা বেশি নিজের মধ্যে ইনভলভ হয়ে যাবেন না, বা নিজের জগতের মধ্যে নিজেকে ঢেলে ফেলবেন না যে নিজের ভালো লাগা, নিজের স্বপ্নগুলো পূরণ না হয়। সেই স্বপ্নগুলো পূরণ অবশ্যই করা দরকার, কারণ জীবনটা একটাই, বারবার এটা আসবে না। আজ কিছু হয়ে গেলে নাম ধরে কেউ ডাকবে না, অর্পিতা বলবে না, বলবে বডিটা নিয়ে আয়। তো সবার নাম একদম মন খুলে বাঁচা উচিত, স্বপ্নগুলো পূরণ করা উচিত। সেই স্বপ্নগুলোর উদ্দেশ্যে আমার মনে হয় একটা পা বের করলে বাকি সবাই আছে, ভালো মানুষ আছে পৃথিবীতে যারা আরেকটা হাত ধরে উপরে তোলার জন্য। তো শুধু খারাপটা বলবো না, একদমই ভালো মানুষ আছে বলেই এখনো পৃথিবীটা সুন্দর। এমন কোনো ঘটনা যেটা মানে যেটার পরে মনে হয়েছিল যে দূর আর কাজ করব না, কুইট করব? হ্যাঁ, তো ঠিক এটা রিলেটেডই বলবো যে একজন না বেশ কয়েকজন পার্সন বলেছিল অল দ্য বেস্ট, তুমি স্টেট ওয়ে কোনো কাজ পাবে না কখনোই, তোমার পক্ষে স্টেট ওয়ে কাজ পাওয়া পসিবল না। তোমার প্রোফাইলকেও দেখলে সেটা তারা অন্যভাবেই চাইবে তোমাকে। তো আমার মনে হয় না তুমি সোজাভাবে কাজ পাবে। তখন আমার মনে হয়েছিল আর ট্রাই করে কি করব, এইভাবে কন্টিনিউ যদি এটা আসে তাহলে আর কাজ করার ইচ্ছেটা মরে গিয়েছিল। কিন্তু ওই যে বললাম, কিছু ভালো মানুষ আছে না, কিছু ভালো মানুষের জন্য আবার চিন্তা ভাবনাটা শুরু করলাম। আর আমি এখনো ডিসক্লোজ ওটা করিনি, বাট একটু বলে রাখি, আমি রিসেন্ট একটা ফিল্মে সাইন করেছি। আগামী দিনে সবার আশীর্বাদ পেলে আমি চেষ্টা করব নিজের বেস্টটা দেবার। সবাই সাথে থাকুন, একদম সবাই আপনার সাথে থাকুন, পাশে থাকুন। কিছু একটা করার চেষ্টা করছি, কখনো ভাবিনি এটা। হ্যাঁ, নিজের জীবনে তো অবশ্যই অভিনয় করে যাচ্ছি, কিন্তু সেখানে কোনো রিটেক নেই, কোনো লাইট ক্যামেরা নেই, কোনো স্ক্রিপ্ট নেই। তো ওই ক্যারেক্টারটা আমি বহু বছর ধরে প্লে করে যাচ্ছি। ওর বাইরের ক্যারেক্টারটা এবার দেখতে চাই, ওর বাইরের জগৎটা এবার দেখতে চাই।
নেগেটিভ। ডান্সের আগে আগে নাটক করতাম, অ্যাক্টিং করতাম, প্রচণ্ডভাবে পাগলের মতো করতাম, ভীষণ ভালোবাসতাম। ডাবিং করেছি, অনেক অনেক ডাবিং করেছি, টেলিফিল্ম প্রচুর করেছি আমি। তো মানে তখনকার যেটা টেলিফিল্ম ছিল এখন সেটা ফরমেশন হয়ে শর্ট ফিল্ম ওয়েব যেটা সিরিজ হয়ে গেছে, না, শর্ট ফিল্ম short film হয়ে গেছে। শর্ট ফিল্মও করেছি আমি রিসেন্ট, একটা খুব ভালো আর খুব ভালো রেসপন্স পেয়েছি ওটাতে আমি। তো যাই হোক, আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমাকে একটা ভিডিও ফিল্মের জন্য একটা ডেকেছিল, তো আমি গেছিলাম, গিয়ে আমাকে বললো ডাবিং করতে। তো ডাবিং করতেই গেছিলাম আমি বেসিক্যালি। তো ডাবিংটা হয়ে যাওয়ার পরে আমাকে বললো যে তোমাকে ডিরেক্টর ডাকছে ভেতরের রুমে, আমি নাম বলছি না, কিছু বলছি না। তো আমি রুমে গেছি, রুমে বললো মাকে অ্যালাউ নেই। মাকে বললো, মা বললো যে একা যাবি, আমি সব জায়গায় মাকে নিয়ে যেতাম। বললো হ্যাঁ। মা বললো বাইরে থাকলো, আমাকে ভেতরে ডাকলো, ডেকে আমাকে বললো তোমাকে, তুমি তো বাচ্চা মানুষ, তোমাকে দেখতে সুন্দর টুন্দর লাগছে, হাইটটা খুব সুন্দর তোমার, একটা কাজ করো, তোমাকে একটা চেন দিচ্ছি। ওই জায়গাটা হচ্ছে নিউ ভৌমিক ছিলেন অপোজিটে, নিউ ভৌমিক, হ্যাঁ উনি ছিলেন, বয়স্ক একটা ক্যারেক্টার করছিল। তো বলছো তুমি ওর সাথে একটা ক্যারেক্টার করতে পারো, আর সিনটা তোমাকে বাড়িয়ে দেবো। তুমি যে ড্রেসটা পরে আছো বৃষ্টির সিন, তোমাকে ড্রেসটার ওপর পোর্শনটা ওপেন করে দিতে হয়। আমি তখন চিন্তা করছিলাম যে আমি, টেবিলটা বিশাল লম্বা ছিল, অনেক লোক ছিল, আমি তখন ছোট, তো ভাবছিলাম এখান থেকে বেরাবো কি করে। খুব তখন ওই মুহূর্তটা আমার মনে হচ্ছিল যে আমি বোধহয় সব কিছু ছেড়ে ছুড়ে পালাই, আমি কোথায় এলাম। তো ওই মুহূর্তটা ওরা আমাকে মানে একদম সামনে ডেকে অনেক রকম প্রস্তাব দিয়েছিল। মানুষ একটা জায়গা, তখন না, তখন আমি বললাম আমি সব করি না। তখন উনি আমাকে সামনে থেকে বলেছিল তুমি অপর্ণা সেন না, তুমি দেবশ্রী রায় না, তুমি সবাই তৈরি হচ্ছ, জীবনে কোনোদিন দাঁড়াতে পারবে না, ঠিক আছে, বেরিয়ে যাও এখান থেকে। এইভাবে কথাটা বলেছিল, আমাকে বের করে দিয়েছিল। আমি সেদিনকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছিলাম। আমার মা আমাকে জিজ্ঞাসা করে যদি কেঁদেছিস, আমি আজকে সেটা বলছি, কারণটা এটাই ছিল। আমাকে জানে, অনেকে হয়তো শুনলে বুঝতেও পারবে যে কেন বলছি ব্যাপারটা। তো যে নিয়ে গেছিলো তাকে আমি বলেছিলাম, সে শুনে অবাক হয়েছিল যে এই জিনিসগুলো হয়, সেটা হয়েছিল। কিন্তু আমি সেই সময় থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর আমি স্টেজ শো করতাম, নাটকের গ্রুপে যেখানে জয়েন করেছি, অতিরথ বলে একটা গ্রুপ ছিল। আমি প্রচুর নাটক করেছি, প্রচুর পুরস্কার পেয়েছি। অশ্বনী নট্টম নাটকে আমি পুরস্কার পেয়েছি, একটা গ্রুপে আছে, ভালো করি এখন। ওইখানটা আমি করতাম, রিসেন্ট আমি ডান্সের জন্য ছেড়ে দিয়েছি। বাট এই অভিজ্ঞতাগুলো খুব বাজে, যে কোনো একটা ভালো ফ্যামিলি থেকে বা একটা কোনো জায়গা থেকে আসেনি বলে যে দাঁড়াতে পারবো না, এটা সম্পূর্ণ ভুল কথা। ট্যালেন্ট থাকলে কিন্তু অনেক কিছু করা থাকে। আর এইটা লাভ কিন্তু খুব ফেভার করে, আমি জানি। সময়ের অপেক্ষা করতে হয়, সময় হচ্ছে কথা বলে, এটা আমি মানি, খুব মানি। সময় কথা বলে কিনা, একদম একদম সময়ই আর কথা বলে। সময় সব থেকে বড় একটা মেডিসিন। সময়ই সময় কথা কথা বলে, বলে। সময়ই সবথেকে আর বড় আজকে কথা যারা বলে। দেখছে, যারা বলেছিল কিছু করতে পারবো না বা করবো না, আজকে যে আমি এখানে বসে আছি, কিছু করেছি বলেই বসে আছি, নাহলে কিন্তু বসতাম না। ইনি আমাকে ডাকতেন না, এনার পাশে আমি বসে থাকতাম না। পাশে একজন গুণী মানুষ বসে আছে, উনি আছে, ওনার পাশে আমি বসে থাকতাম না। কিছু করেছি বলেই বসে আছি, আর ভালো মনের মানুষ বলেও কিন্তু আছি। এই যে সিচুয়েশনটা থেকে তুই বেরিয়ে এসেছিস, সেই সিচুয়েশনটার ব্যাপারে একটা কথা বলি। যখন না বললেন যে তুমি কিছু করতে পারবে না, সবার কাছে এরকম, আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম অডিশনে গিয়ে এরকম ফার্স্ট পজিশনে পড়া বা এইরকম কম্প্রোমাইজের অফার পাওয়া, এটা খুব নর্মাল ঘটনা, একদম ভেরি নর্মাল। সেক্ষেত্রে যখন গুরুজনরা বলবেন যে তোমার কিছু হবে না, তুমি পারবে না, একটা ছোট্ট কথা তাদের জন্য, তাদেরকে এটা বলা, আপনাদের মতন গুরুজনের সামনে, এত সিনিয়র, এত গুরুজনের সামনে যখন আমি এসে পৌঁছতে পেরেছি, আপনাদের এখান থেকে যে আশীর্বাদটা আমি নিয়ে বেরোচ্ছি, সেটাই আমার কাছে আগামী দিনের পাথেয় হবে। একদমই তাই। যাবার পর তারা আর কাউকে অডিশন নিতে পারবে না, তারা ডিস্টার্ব হয়ে যাবে। আমরা যেটা বলতে পারিনি আছে সেটা বলে দিলে, এটা যারা শুনবে তারা শুনে নিল, আমাদের হয়ে বলে দিলে। সেইটা ওই টাইমটা আমাদের সিচুয়েশন ছিল না বলার মতো, বলতে পারিনি। আজকে আপনার থ্রুতে এটা শুনে নিল। যেটা আমি সবসময় বলি, যে ভার্সনটাকে লো করে দাও, স্লো করে দাও। কারণ আমরা এমন একটা, আমি গত পরশু দিন তার আগের দিনকে একটা মেয়েকে বোঝাচ্ছিলাম যে মা, আমরা সৌন্দর্যকে মার্কেটিং করি, আমাদের প্রোডাক্ট তো আমাদের সৌন্দর্যটা। একদম। তো আমাদের এই সৌন্দর্যটাকে শুধুমাত্র দুটো মানুষ
সঠিক চোখে দেখবে সেটা হলো বাবা আর নিজের দাদা। তাছাড়া তুমি পৃথিবীর সবার কাছে কিন্তু ভোগ্যপণ্য। এই জায়গাটা থেকেই কিন্তু আমাদের নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে। কিন্তু উল্টো দিকের মানুষের সাথে এমন বিহেভ করব, এমন পারিবারিক সম্পর্ক তৈরি করে নেব যে সে আমাকে নিজের মেয়ে, নিজের বোন, নিজের ক্লোজ ফ্যামিলির কেউ মানতে বাধ্য। এটাই কিন্তু আমি বাচ্চাদেরকে শেখাই। আমার কপালেও এরকম পড়ে, যেহেতু আমি একটা 53-54 বছরের মানুষ। আমার কপালেও বাচ্চা বাচ্চা মেয়েরা আমাকে অনেক রকম কথা বলে, আমার সাথে ক্লোজ হতে চায়। কারণ তারা কি জানে? তারা জানে যে একটা বড় মানুষের সাথে আমি ক্লোজ হতে পারি, তাহলে আমি কাজ পাবো। হ্যাঁ, আমার একটাই লেখা কপি করা আছে, সেখানে আমি লেখা আছে যে ভোগের মার্কেটে, যেখানে ভোগ করার জন্য মানুষ আসে, সেই জায়গায় আমি যদি তোর পিতা হই, তাহলে তুই কিভাবে নিবি? আমি তোর থেকে পিতা হতে চাই, তোর বাবার জায়গা নিতে চাই না, বাট আমি তোর এই জগতের পিতা হতে চাই। এবার তুই বল কি চাস তুই? এবং আলটিমেটলি এমন অনেক বাচ্চা আছে আমার সাথে রেগুলার কানেক্টেড, যারা হয়তো একটা সময় হয়তো আমাকে নিয়ে অনেক কিছু ভেবে ফেলেছিল। অনেক বাচ্চাদের মনে যে যখন একটা বাচ্চা বড় হয় তখন তো তার অনেক রকম ব্যাপার স্যাপার হয়, এবং তারাও বিভিন্ন সময় মানুষকে বলে যে স্যার আমাকে এমন কিছু বললো না, আমি না আর লোকটার উপরে কোনো কথা বলতে পারলাম না। এবং মার্কেটে একটা থিম আছে, এই জেনি স্যারকে পছন্দ করিস, বলিস না মেয়ে বানিয়ে দেবে। আমি এগুলো এনজয় করি খুব। বাট কি, মানুষের তো মনের ওপরে কোনো কন্ট্রোল থাকে না, কারণ না বলতেই পারে। বাট আমরা যখনই এরকম কোনো সিচুয়েশনে পড়বো যেখানে এই যে ঘটনাটা বললো সেরকম টাইপের, সেখানে উল্টো দিকের মানুষকেই রেসপেক্টটা দিয়ে আসতে হবে। তুমি আমাকে ডিসরেসপেক্ট করলে তো কি হয়েছে, আমি তোমাকে প্রপার রেসপেক্ট দিয়ে যাবো। আগামী 7 দিন তুমি ঘুমোতে পারবে না, আগামী 7 দিন ঘুমোতে পারবে না। সেরকম হলে, সুযোগ সুবিধা থাকলে তাদেরকে পায়ে হাত দিয়ে ছুঁয়ে প্রণাম করে চলে এসো। মানে তারা লঙ্কা বাটা চোখে লাগলে যেরকম চোখ জ্বালা করে, তারা যত খারাপ লোকই হোক তারা জ্বলে মরে যাবে। অ্যাট দি রেট অফ 7 দিন 10 দিন, যেমন আমরা যে কোনো ঘটনা ইনসিডেন্ট ঘটলে 7-10 দিন তো আমাদের মনের ভেতরে খুব গভীরভাবে ছাপ থাকে, 7-10 দিনের বেশি তার মনের ভেতরে গভীরভাবে ছাপ থাকে। যাই হোক, এমন একটা ঘটনা যেটা পারিবারিক, যে ঘটনাটায় খুব মজার একটা মোমেন্টস। কে বলবে? বলো, তুমি বলো। যার রেডি আছে সেই বলতে পারবে। আমার কি প্রচুর করে যে ঘটনা। বলি, সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েই বলছি। পারিবারিক ঘটনা, আমার ছোটদির মেয়ের বিয়ে দিল্লিতে হয়েছে আর পাঞ্জাবি ছেলের সাথে। পাঞ্জাবি ঘরানাতে তো ড্রিঙ্কস ভীষণভাবে চলে, প্রচণ্ড রকম। সবাই বলছে মানে আমাদের বাঙালিদের ড্রিঙ্কস না, মানে ওদের মতো আমি দেখিনি। ফুচকার মধ্যে দিয়েও খাচ্ছে। आप थोड़ा सा पी लीजिए प्लीज, ये तो हमारे घराना का ये। এই বলছি, আনদেখি বলে একটা সিরিজ আছে, দেখেছিস তোরা? আনদেখি, হ্যাঁ, আনদেখি শুনেছি। পাপাজি, আনদেখি মানে বিয়েতে এরকম ড্রিঙ্ক করে বাড়ির যে মেন, সে এরকম গুলি চালাচ্ছে, আকাশে এরকম গুলি চালাতে একটা মেয়ে মরে গেল, সেখান থেকেই গল্পটা শুরু। আনদেখি 2টো সিরিজ হয়েছে, কখনো দেখলে বুঝতে পারবি। এই পাঞ্জাবি ঘরানার এই ঘটনা, মানে ওরা বিয়েতে কিরম পরিমাণে ড্রিঙ্ক করে তার উপরেই সিনেমাটা, মানে স্টোরিটা কন্টিনিউ। তো আর কি, সবাই জোর করতে থাকলো, সবাই জোর করছে, ঠিক আছে কি করব, লুকিয়ে আমার ছোটদা আছে, সবাই আছে ওখানে, দিদিরা আছে, আমি লুকিয়ে গেলাম। হয়তো সবাই লুকিয়ে খাচ্ছে, সবাই সবাইকেই লুকিয়ে খাচ্ছে, কিন্তু কেউ কাউকে জানাচ্ছে না। আমি জানি না ককটেল বা কিছু করেছিল, আমার তো এত কিচ্ছু মনে নেই। আমার আর কিচ্ছু মনে নেই। দেখলাম আমি হোটেল থেকে উঠছি আর এক চড় গালের মধ্যে পড়লো। বেশি দিন না, 3 বছর আগের ঘটনা বলছি, 3 বছর আগের ঘটনা। কি হলো, আমাদের বাড়ির নাম ডুবিয়ে দিয়ে এসেছিস তুই জানিস কালকে কি করেছিস? আমি বললাম না, আমি তো জানি না, আমাকে তো এক পেক দিয়েছে, তো আমি ওটা খেয়ে নিয়েছি, তারপরে দেখলাম আমি হোটেলের বিছানাতে শুয়ে আছি।
বললো তুই খেয়েছিস ওখানে, তারপরে মানে ওখানে বমি টমি করেছিস, তারপরে এরকম হয়েছে, তোর কোনো সেন্স নেই, তুই সিগারেট চেয়েছিস, তুই জানিস? বললাম কার কাছে? বললো মেজো মামার কাছে তুই সিগারেট চেয়ে খেয়েছিস। আমি বললাম হতেই পারে না, আমি কোনোদিন খাই না, আমি কখনো স্মোক করি না। বললো ওটাই তো আমাদের রাগ, তুই স্মোক করিস না, তুই কি করে চাইলি? আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা যারা জানতো না তার এই ঘটনাটা হয়তো জেনে যাবে এরপরে। আমি বললাম বিশ্বাস কর আমার কিচ্ছু মনে নেই, আমি এগুলো করেছি ওখানে। পরের দিন আমি বারাত আসবে আমার, তো আমি মুখই দেখাতে পাচ্ছি না, তখন আমাকে ওদের বাড়ি থেকে ফোন করে বলছে আরে ये तो कुछ नहीं है, हमारे इधर तो ऐसे होता है ना, रोड पे गिरे रहते हैं, कोई प्रॉब्लम नहीं है, आपका तो ऐसे कुछ भी नहीं था, आपने तो थोड़ा सा पी लिया था बस, और सब भूल गए, हम सब भूल गए। বললাম ঠিক আছে তাহলে। ওই মাথা নত করেই ওখানে গেলাম। আমি কি করব তখন, আর মনে হচ্ছে আমি কাউকে আর মুখ দেখাতে পারবো না, এবার কি করে আমি নিজের বাড়ি ফিরবো, এরকম একটা অবস্থা। মানে ওই সিচুয়েশন, এইদিকে আমার মেয়ে রেগে আছে, আমার ভাই পোড়া রেগে আছে, সবাই কেউ আমার দিকে কথা বলছে না, আমার দিকে তাকাচ্ছে না। প্রথমে তো আমি উঠে বুঝতে পারছি না আমার কি হলো, আমি কেন এরকম, সবাই আমার সাথে এত বাজে বিহেভ করছে। তারপরে তো আসল ঘটনা ওটা জানতে পারলাম। যাই হোক, তো সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে ওটা ঠিক করেছি যে অজ্ঞানে যেটা করেছি, জ্ঞানত তো কখনোই কিছু করবো না, অজ্ঞানে হয়ে গেছে ওটা আমার। আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, তো দুর্গাপুজোর ভাসানের দিন আমাদের ওই সিদ্ধি হয়। নেশা মানে পৃথিবীর সব থেকে খারাপ নেশা মনে হয় সিদ্ধির নেশা, আমার যেটা মনে হয়। তো আমার ছেলে মেয়ে আমাদের বাড়িতে 80% লোক, আমি আর আমার মিসেস ছাড়া, মানে আমরা দুজন, মানে আমাদের দুজনের একটা অদ্ভুত রাজ্যটক ব্যাপার আছে। আমার শ্বশুরমশাই পিপে ছিলেন, বাট আমরা দুজনেই কখনো কোনোদিন টাচ পর্যন্ত করিনি এখনো। মানে আমরা সুপুরি, আমি মানে পানের মধ্যে সুপুরিটাও মনে হয় কখনো খাইনি। মানে নেশা ব্যাপারটাকে আমি একটু ভয় পাই খুব, মানে ভয় পাই কারণ আছে, পেট থেকে সত্যি কথা যদি বেরিয়ে যায়। যাই হোক, তো ওই সিদ্ধি খেয়ে আমরা ওই দুটো দিন দেখতে পাই আমাদের বাড়িতে কি কি ঘটে। আরে বাপরে বাপ, ভুলভাল কথা। একটা ছেলে তো, আমার ছেলে মেয়ের বন্ধু আছে একটা, সে এখন প্যারিসে রয়েছে, জব করে, বাচ্চা ছেলে। সে সন্ধে 8টা থেকে রাত্রি 2টো অবধি 4বার ভাত খেলো, 4বার চিকেন দিয়ে ভাত শুনেছি খেলো, যে যেটা করে সেটা কন্টিনিউ করেই Continue যায় করে। নাকি। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করে। আমার মেয়ে এখানে একবার ধপাস করে শুয়ে পড়ছে, ওখানে গিয়ে একবার ধপাস করে শুয়ে পড়ছে, যা পাচ্ছে। মানে এক একজন এক এক রকম, এক একজন এক এক রকম, মারাত্মক খারাপ জিনিস। একদমই তাই। আর আমি সারাদিন পুরো, আমি যে মানে আমি ক্লাব পার্টি, পুল Enjoy পার্টি, করেন ওগুলো না আমি দেখে। ক্লাব পার্টি পুল পার্টি অর্গানাইজ করি। আচ্ছা আচ্ছা, আমার মাসে একটা করে পুল পার্টি আচ্ছা। আর 2টো করে ক্লাব পার্টি করি, আমি অর্গানাইজ করি। বাট আমি কিন্তু ড্রিঙ্ক করি না, খুব ভালো। আমি ড্রিঙ্ক করি না। আমি ওই মানে ক্লাব পার্টিতে কি হয়, ক্লাব পার্টিতে ওই একটা কনজাস্টেড জায়গার মধ্যে যেহেতু খুব স্মেলটা হয়, তো আমার একটু অস্বস্তি হয়, একটা সবার পর শরীর খারাপ লাগে। আমি ওই মনিটর রুমে বসে বিলিং দেখি, কত টাকা বিল চলছে, আর ভগবানকে বলছি বিল বাড়াও, বিল বাড়াও। আমিও জীবনে কোনোদিন বটল সামনে এরকম রেখেও দেখিনি, আমি কোনোদিন পছন্দই করি না এটা। কিন্তু কেউ যে খাচ্ছে তাকে বারণও করি না, আমিও তাই। সবাই সর্বমত একদমই করছে। তাই। আমি ব্যাগে করে নিজের কোল্ড ড্রিঙ্ক নিয়ে যাই, কেউ যদি মিষ্টি না দেয়, কেউ গ্লাসে ঢালা লাগে, আমি নিজে কোল্ড ড্রিঙ্কস বসে থাকি। আমি এটাও ভয় পাই, সত্যি কথা বলতে ভীষণ ভয় পাই, এই জিনিসটাকে ভয় পাই। মানে আমরা তিনজনেই এখানে, হ্যাঁ আমি সিরিয়াসলি ভয় পাই। ওই জন্যই তো এই অবস্থা হয়েছিল, না হলে কি আর না, বমি আমি খুব করতাম? ভয় পাই, আমি জীবনে কোনোদিন টাচ করিনি। মজা কি শুধু Same, ওইটার same, মধ্যেই same. আছে? একদম একদম। মজা আনন্দটা খেয়ে তো কিছু মজাই করতে পারলাম না। তবে একটা ঘটনা আছে, যখন একটা বন্ধুদের সার্কেলে এরকম টাইপের সবাই বসে ড্রিঙ্কস করছে, একজন করছে না, ভগবান কিন্তু এরকম একটা ব্যক্তিত্ব ওখানে দিয়ে দেয় ইচ্ছা করে। কেন? কারণ যে কোনো সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হতে পারে, তখন এই মানুষটাই কিন্তু সামলাবে। সামলাবে। একদম ঠিক কথা, একদমই তাই। একদম এই ঠিক মানুষটা কথা, সামলাবে। একদম ঠিক কথা। এমটিভিতে সবাই হ্যাঁ, জানি হ্যাঁ। আমরা, এমটিভির পার্টি হচ্ছে ইবিজাতে, বেহালার ইবিজাতে এমটিভির পার্টি হচ্ছে। সুচিত্রা পিল্লাই, মানে আমাদের যুগের এমটিভির বিশাল বড় স্টার ছিল সুচিত্রা পিল্লাই, ওই জায়গায় সে ডোলে ডোলে দিল মেরা ডোলে গানটার যে নায়িকা সুচিত্রা, তাকে নিয়ে পার্টি চলছে। কেবিল অপারেটররা, আমি কেবিল অপারেটর একজন, সে এত মদ সবাই খেয়েছে। তখনকার দিনের ফোন হচ্ছে মোটরোলা, 56,000 টাকা দাম ছিল, এরকম মোটা ফোন। হ্যাঁ, মোটা মোটা। সে ফোন নিয়ে জলে পড়ে যাচ্ছে, যে যা পাচ্ছে করছে। রাত্রি 2টোর সময়
হোটেল মালিক প্রোগ্রাম শেষ করে সব ঝপঝপ ঝপঝপ করে লাইট লেগিয়ে দিল, এত বাওয়ালি করছে এরা। সব কটা সে এখন যেমন ট্রাভেরা গাড়ি আছে, লম্বা লম্বা গাড়িগুলো, ওই রকম একটা গাড়ির মধ্যে সব আমরা একসঙ্গে করে গেছিলাম। সব ওই গাড়ির মধ্যে উঠিয়ে এবার ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ড্রাইভারকে এদিক ওদিক করে ড্রাইভারকে খুঁজে আনা হলো। এবার ড্রাইভার তো চালাতে পারবে না, ড্রাইভারের পকেট থেকে চাবি নিয়ে সেই গাড়ি আমি ওখান থেকে বেহালা থেকে নিয়ে এসে ধর্মতলায় এখন যেটা গ্রিন লাইন মেট্রো স্টেশন হয়েছে, মানে এসপ্লানেড মেট্রো, যেটা যেখানে মমতা ব্যানার্জি বসে ধর্ণা দেয় মেট্রো সিনেমা হলের উল্টো দিকে, দিতেন ওই জায়গাটায় গাড়িটা সকালবেলা এসে গাড়িটা ওর মধ্যে ঢুকিয়ে দিলাম, মুখটা ভেতরটা ঢুকিয়ে দিলাম, দিয়ে ওখান থেকে আমি ট্যাক্সি করে বাড়ি চলে এলাম। কারোর খেয়াল নেই। তারপর থেকে কেউ আমাকে কখনো জিজ্ঞেসও করেনি আজ অব্দি যে এই জয় আমরা ওখান থেকে এখানে কি করে এলাম, কেউ জানে না। তাহলে 25 বছর হয়ে গেছে সেটার বয়স। মানে আমি কখনো ভাবি একবার বলবো, তারপরে ভাবি না বাবা, শুনে লাভ নেই। মানে অতগুলো মানুষকে আমি গাড়িতে করে নিয়ে এসেছি, অত বড় গাড়িটাকে চালিয়ে নিয়ে এসেছি, মানে আমি ইচ্ছা করেই ওইটার মধ্যে গাড়িটাকে গুঁজে দিয়ে, নাকটা গুঁজে দিয়ে, চাবিটাকে বন্ধ করে আমি বাড়ি চলে এসেছি, ওখান থেকে ট্যাক্সি করে বাড়ি চলে এসেছি। সুতরাং নেশা করলে ওই জায়গাতেই মানুষ চলে যায়, কিচ্ছু মনে নেই, অতগুলো লোকের কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে থাকে না কি করেছি কি করে। এবার তোমার ক্ষেত্রে রাজ চক্রবর্তী লিখেছে অসাধারণ বলেছেন, থ্যাংক ইউ। নিশা লিখেছে কনগ্রাচুলেশন, তুমি সব পারবে, যারা ডিমোটিভেটেড করে তাদেরকে মেডিসিনের মতো নাও। হ্যাঁ, যারা ডিমোটিভেটেড করে তাদের মেডিসিনের মতো নাও, ঠিক। যারা ডিমোটিভেটেড করে তারা ডিমোটিভেটেড করার জন্যই জন্মেছে, একদম ঠিক কথা। যারা অন্যায় করে না, তারা অন্যায় করার জন্যই জন্মেছে, তাদের কোনো পাপবোধ নেই, তাদের কোনো পাপবোধ নেই। কিন্তু আমরা যদি কোনো পাপবোধ করতে যাই, কিছু করতে যাই, আমাদের মনে হবে আমার দুটো ছেলে মেয়ে বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমার ছেলেটা কিন্তু এখনো বাড়ি ফেরেনি, আমার মেয়েটা কিন্তু মুম্বাইতে রয়েছে। সুতরাং আমরা যারা সংসারী মানুষ, তারা নেগেটিভ কিছু করতে পারবো না আমরা, কারণ আমরা নেগেটিভ করলে আমাদের আমরা পরিবারের জন্য বাঁচি, তো যে কারণে আমাদের ভয় লাগবে যে আমরা অন্যায় করছি, মানে আমাদের পরিবারের জন্য অন্যায় করছি, আমরা পরিবারের লেগে যাবে, এটা একদম ঠিক কথা। আর আমার সন্তান সে তো আমাকে দেখে শিখবে না, একদম একদম ওই পথেই তো সে চলবে, আমাকে দেখে শিখবে। তাহলে আমি যদি তার ইন্সপিরেশন না হতে পারি, হ্যাঁ, তাহলে তো মা হওয়াটাই বৃথা। তোমার টার্ন। আমার পরিবার বলতে এখন মেনলি আমি, আমার হাজবেন্ড, আমার ছেলেই থাকি। আমি বৃন্দাবনে প্রচুর শো করি, যেরকম রাধা ক্যারেক্টার করি ডান্সে, প্রচুর শো করি। আমি প্রেমানন্দের এতেও আশ্রমেও গেছি, ওনার সঙ্গে দেখাও হয়েছে, প্রচুর শো করি। আমাদের বাড়ি ফ্ল্যাটের যে গার্ড দেয়, তারা একটা গোপাল ঠাকুর আছে, সেই গোপাল ঠাকুরটাও আমাকে একদিন রাখতে দিয়েছিল, রেখে দেওয়ার পরে 1 সপ্তাহ পর নিয়ে চলে যায়। আমি তার 1 সপ্তাহ পরে গোপাল ঠাকুরটা আমাদের নিয়ে যখন চলে যায়, মনটা খুব খারাপ হয়েছিল। তো আমি ছেলেকে নিয়ে প্রোগ্রাম করতে গেছিলাম, যেহেতু আমার ছেলের যখন ছুটি ছিল। আমি যখন প্রোগ্রাম করতে যাই, আমাদের যে অর্গানাইজারের মা মারা যায়, যেহেতু আমাদের 7 দিনের জন্য হোটেল টোটেল ফ্রি দিয়েছিল, গাড়িতে ফ্রি ছিল, সে বলেছে आप लोग घूम लो, आप लोग जितना घूमना है आप लोग বৃন্দাবন घूम लो, आपको कुछ आपका 7 दिन का टिकट है ना। তাই বললাম একটা সুযোগ পেয়েছি, ছেলেও এসছে, তাহলে আমি তাজমহল দেখিয়ে নিই। সেই হিসাবে আমি ছেলেকে নিয়ে গাড়ি নিয়ে, আরও আমার স্টুডেন্ট ছিল আমার সাথে, নিয়ে এখানে ঘোরাচ্ছি। আর ওই না গোপাল ঠাকুরটা হারিয়ে গেছে, একটা মথুরা বৃন্দাবনে একটা আলাদা একটা টান হয়ে গেছে, আমার ছিল না কিন্তু একদম হারিয়ে তো যায়নি না, ওনার জিনিস ওকে দিয়ে দিয়েছি। আমি গেছি, আমি জিন্স পরে বেরোচ্ছিলাম, হঠাৎ করে কি বলবো, তখন প্রচন্ড দিল্লির তো রোদ, ওনাটা নিয়ে আমি বেরিয়েছি। তো ওখানে মথুরাতে সেই মাখন তৈরি হয় এবং খাচ্ছে। আমি গোপাল ঠাকুর দেখছি, ফার্স্ট টাইম আমি গোপাল ঠাকুর দেখছি, এখান থেকে এইটুকু থেকে শুরু করে এত বড় গোপাল। আমি ওখানে দাঁড়িয়ে দেখছি গোপালগুলোকে, জাস্ট আমার ছেলে বলছে, ও খেতে খুব ভালোবাসে, বলছে মাম্মা আমি এটা খাবো। আমি বলছি হ্যাঁ খাও বলে ঘুরতে গেলাম, দেখি আমার আঁচলে থেকে টান পড়লো এরকম করে, মানে ঘুরে কে টানলো দেখলাম, ওই আমার অন্য যে সুতোগুলো ঝোলানো আছে না, সুতোর মধ্যে একটা লাড্ডু মারা গোপাল ছোট এইটুকু সাইজ উঠে এসছে। আমি ভাবছি এবার জন্য চোর মনে করে, আমি সঙ্গে সঙ্গে গিফটটা খুলছি, খুলে বলছি भैया कुछ माइंड मत कीजिएगा, ये ना कहाँ से आ गया है, ये आप ले लीजिए। नहीं नहीं आप उसको लेके जाओ, 680 रुपया दाम है। नहीं नहीं मुझे अच्छा से 80 नहीं चाहिए मेरे पास, आपके पास लड्डू गोपाल आएगा। अरे मेरे पास लड्डू गोपाल खड़ा है, मुझे नहीं चाहिए, आप ले लो। আমি জাস্ট খুলছি, খুলে যখন হাতে নিলাম, সেম টু সেম ওই গোপালটা।
যেটা আমি দিয়ে দিয়েছি। তখন আমি অবাক হয়ে, আমার ছেলে বলছে মামা ওই গোপালটা এখানে কি করছে? আমি না অবাক হয়ে গেলাম। জাস্ট আমি ছেলেকে বললাম কি না ভাইয়া যে কে হুয়া, তখন লোকটাকে ঘটনাটা সব বললাম। বিশ্বাস করবে না, আমি আজও, আমার হাজব্যান্ড বসে আছে, সবাই জানে, উনি লোকটা আমাকে যে বিক্রি করে 680 টাকা দিয়ে, সে আমার গোপালটা হাতে দিল। इवन যত ড্রেস পোশাক ঠাকুরের বাসন থেকে গয়না থেকে সমস্ত, বলে आप इसको ले जाओ, 25 रुपया दो, इसको लेके जाओ, लड्डू गोपाल वृंदावन में ऐसा ही आया है। সেই গোপালটা আমি বাড়িতে নিয়ে এসেছি। বিশ্বাস করবে না, আমাদের বাড়িতে যেগুলো নেগেটিভ যেগুলো ছিল, ও আসার পরে সব পজিটিভ হয়ে গেছে, সব ভালো হয়ে গেছে। এটা আমার কাছে এখন ফ্যামিলিতে আমরা দুটো ছেলে, একটা হচ্ছে গোপু, একটা হচ্ছে ঈশান, আমরা এখন 4 জন ফ্যামিলি। এটাই হচ্ছে আমার কাছে বিশাল, আমার ফ্যামিলির একটা, যদি কোনো একটা মুভমেন্ট বলো, এটা একটা বিশাল পাওয়া। রিয়েলি 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 এটা ও কিভাবে চলে এলো। উনি এইভাবেই এসছেন, হ্যাঁ, উনি এইভাবেই এসছেন। আর ও আসার পরে আমার লাইফ অনেক চেঞ্জ হয়েছে। আমার, আমি তো আজকে বসে আছি না, আমি হয়তো সেই জন্যই বসে আছি। আমি ভীষণ ভগবান বিশ্বাসী, প্রচণ্ড প্রচণ্ড ভগবান বিশ্বাসী। আজকে ও যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ওর জন্যই। তাহলে একটা চিন্তা করে, একটা ছেলে যখন 3:30-র সময় বাথরুম করতে যায়, সে নর্মাল বাথরুম করতে যেতেই পারে, আমি কেন উঠে বলবো যে বাথরুম তুমি বন্ধ করো না? একটা ছেলে বাথরুম যাচ্ছে, ওকে কেন বলবো বাথরুম করো না, ওকে বন্ধ করো না? ও বলছে কি বাথরুম যাওয়া বন্ধ করবো না? আমার সেদিনকে আমি জেদ ছিল ওকে বন্ধ করবো, কেন তুমি বলছো আমি বন্ধ করবে না? ও বন্ধ করলো না। দরজাটা যখন খুলে বাথরুমটা কিন্তু দরজা খুলেই গেছে, জাস্ট দেখলাম ও লাইটটাকে, সুইচটাকে এরম করছে। আমি পেছনে দাঁড়িয়ে আছি, আমি কেন গেলাম আমি জানি না, সেকেন্ডের মধ্যে এরম পড়লো, আমি এরম ধরে নিলাম। সেই জিনিসটা তো ওই পাঠিয়েছিল আমাকে একদম। ওর বাঁ সাইড পুরো পড়ে গেছে, ওকে যে কি করে আমি নিয়ে একা একা হসপিটালে গেছি নিজেও জানি না। ডাক্তার বললো 4টে স্ট্রোক হয়ে গেছে অলরেডি। ওর জন্যই আজকে আমি পেয়েছি। আমি কেন যাবো 3টের সময় ওর সঙ্গে বাথরুম বন্ধ করতে দেবো না? ডাক্তার বলে যদি পড়ে যেত স্পট ডেট হয়ে যেত, ধরে নিয়ে বসিয়ে দিয়েছিলাম আমি, এটাই ও বেঁচে গেছে। এটা তো ভগবানের জন্যই হয়েছে, এটাই আমার কাছে বিশাল বড় পাওয়া। আমি ভগবানকে বিশ্বাসী, কে কি ভাবলো না ভাবলো আমার কোনো কিছু করার নেই, আমি ভগবান ভীষণ বিশ্বাসী। আমি তো বিশ্বাসী, তার সাথে আমার যে 4 পেয়ে 2 বাচ্চা আছে, হ্যাঁ, আমি যদি হনুমান চালিসা পাঠ করি, গীতা পাঠ করি, দুজন দুটো কোলে মাথা রেখে ওটা শোনে, সেটা আমার ভিডিও পোস্ট করা আছে। ওরাও তো সেটাই, একদম একদম। ওরাও সেটাই একদম। আমি প্রতিদিন দুবেলা হনুমান চালিসা পড়ি, প্রতিদিন দুবেলা আদ্যাস্তব করি, এবং আজকেও আমি প্রতি সপ্তাহে শনিবার আমি কালীঘাটে গিয়ে উপোস করে পুজো দিই। আগে নির্জলা করতাম, এখন যেহেতু বয়সটা হচ্ছে, এখন আমার মা পারমিশন দেয় না। আমার মা চিৎকার করে, সকালবেলা তুই ছাতুর জল খেয়ে যা, জল খা, ছাতুর জল খাবি না ঠিক আছে, কিন্তু ছাতুর জল খেয়ে যা। এখনো আমি লাস্ট 24 বছর ধরে আমি প্রতি সপ্তাহে শনিবার দিন কালীঘাট যাই, পুজো দিই, ওখানে গিয়ে আদ্যাস্তব হনুমান চালিসা পড়ি, মাকে দর্শন করি, করে চরণমৃত খেয়ে উপোসটা ভাঙি। বিশাল শান্তি পাওয়া যায় না একটা? আমি তো পাই। আমি পাই, আমিও পাই। অনেকে ভাবে হয়তো দেখা নাই, লোক দেখাচ্ছে, যে দেখাবে লোক ভীষণ দেখানোর শান্তি কালীঘাট আছে। যাবো হ্যাঁ, বলতে ওরা লোক অনেকে দেখাবো ভাবে না, কি অনেকে আছে? হয়তো ভাবে ঠাকুরনি বেশি, যে যা ভাবে ভাবুক, আমি শান্তি পাই। ভাই আমি বেশি করছি হ্যাঁ, তো, আমি তো করছি, হ্যাঁ আমি করছি, তাতে আমি কি তো আছে? করছি, আমার ভালো লাগে তাই করছি। হ্যাঁ, সাবজেক্ট এটা। সুতর্ষা লিখেছে, খুব সুন্দর বললেন স্যার, স্টে হেলদি। সুতর্ষা, খুব শীঘ্রই তোকে ডাকবো। সত্যি এই কিছু জিনিস বলে বোঝানো যায় না, ইট নিডস টু বি ফেল্ট। ইয়েস, যেগুলো বলে বোঝানো যায় বলে না, বোঝা যেটা যায় উনি না। বললেন। যাই হোক, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে অলরেডি, ভাবা যায়? হ্যাঁ, হ্যাঁ, আরে বাবা, মনে হচ্ছে কিছুই বললাম না। আচ্ছা, এবার দুটো পারফর্ম করা, কারণ দুজনেই শিল্পী। চেষ্টা করছি একটু ছোট 1 সেকেন্ড। রেডি? এই মন ব্যাকুল যখন তখন ডেকে যাই বারে বারে, এই মন ব্যাকুল যখন তখন ডেকে যাই বারে বারে, তবু স্তব্ধতা এসে ধরা দেই আমার বিনার তারে।
জানি না কি কারণ এই মন কেন দেয় না তো সারা, মানে না বারণ মন, জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। এক্সিলেন্ট খুব ভালো, খুব এক্সিলেন্ট ভালো, খুব এক্সিলেন্ট ভালো। এক্সিলেন্ট খুব ভালো। যেহেতু আমি এখন ডান্স করি, আর এই আজকে এই ড্রেস পরেছি, ডান্স করতে আমি পারবো না, সুতরাং আমার একটা অনেক দিন না, অনেক বছর আগে একটা নাটকের ডায়লগ আমার মনে পড়ছে, যেটা আমি করছি। এই নাটকটা আমাকে সঞ্জীব দা যে আমাকে ডিরেকশন দিতেন, আর উনি আমার জন্য লিখেছিলেন স্পেশালি। আমি ওটাই ডায়লগটা একটু বলছি। সিচুয়েশনটা এমন ছিল যে গরিব ঘরের বাড়িতে যখন কোনো রান্না হয় না, স্বামীরা মদ খেয়ে এসে বউকে মারধর করে, চায় ভাত দাও, ভাতটা কোথা থেকে আসে, কোথা থেকে সেটাকে খোঁজ নেয় না, কিন্তু ওদের ড্রিঙ্কটা কিন্তু করার পয়সা থাকে, কিন্তু বউকে ভাত দেওয়ার পয়সা থাকে না। সেই সিচুয়েশনে বউটা কি করে তার একটা ছোট্ট একটা বলছি। বউটা এসে বউটাকে এসেই বলবে ভাত দে, তখন ওয়াইফটা বলে ভাত দে যেন বস্তা বস্তা চাল ঘরে বসায় রেখেছ। বলি ভাত হবে এটা কোথ দিয়ে শুনি, ঘরে একটা দেনার চাল আছে, বাচ্চাগুলান দুদিন ধরে খিরি জালে খাদ্যেছে, আর তোমার বুড়া বাপটা তো আর বাচ্চার মতো ডাকসারি কাঁদতে পারে না, তাই চুপচাপ শুয়ে আছে, আর তার সানি পড়া চোখ দুটি দিয়া ঝরঝর করে জল বইরা পড়তেছে। বড় মেয়েটার বয়স 8 বছর হতে চললো, তার পরনের জন্য একখান কাপড় চোটাতে পারলে না, আর তুমি কইছো ভাত দে, আমারে নষ্ট টাকাও। হে ভগবান, আমারে মাইরা দাও, এত কষ্ট আমি সহ্য করতে পারি না। থ্যাংক ইউ। এক্সিলেন্ট এক্সিলেন্ট জানি না কেমন হলো, অনেক ভালো বছরের আগেকার একটা করলাম। এক্সিলেন্ট ভালোবাসি নাটকটাকে, প্রচন্ড ভালোবাসি, আবার চেষ্টা করছি আবার নতুন করে শুরু করার। জানি না কি করবো, এত কিছু একসাথে না ঠিক ম্যানেজ করতে পারছি না। মেয়েরা এবার এটা হবে। বেশি পারে, ম্যানেজ করতে করতে হবে, পারছি না, করতে এই হবে, কথাটা আমরাই পারবো, আমরাই মেয়েরা বেশি পারবো। পারে। মানে চেষ্টা করছি। মেয়েরা খুব ম্যানেজ ব্যাপারটা না সত্যিই তাই। মানে মেয়েরা একই সঙ্গে স্বামী সামলাতে পারে, একই সঙ্গে পরিবার সামলায়, বাপের বাড়িকেও কিন্তু মেয়েরা সামলায়। আমি আজ অব্দি কোনোদিন দেখলাম না কোনো মেয়ে তার বাবা মাকে ফেলে দিয়েছে, ছুড়ে না। দিয়েছে, বাবা মার সাথে সম্পর্ক রাখে না, এরকম কোনো যে আজ পর্যন্ত মানুষটা দেখিনি। হাত ধরে হাঁটা শেখালো, একদম, কথা বলা শেখালো, একদম, একদম, সেই মানুষটাকে কি করে ভুলে যাব? কি জানি একদম, একদম। মা শব্দটাই তো এটা। আজকাল তো অনেক কিছু দেখছি যে অনেক কিছু দেখছি। বাবাদের উপরে অনেক অত্যাচার কিভাবে এরা হচ্ছে। করছে আমি জানি না, আমার কিভাবে মনে হয় করে। যেমন ওই পারে যে ছেলের মা, যেমন আমার মনে হয় এপারে আমার যেমন শাশুড়ির সাথে আমার খুব ভালো রিলেশন, আমার সাথে কিন্তু খুব ভালো, উনি আমাকে খুব একটু শেয়ার করে। আমার শাশুড়িও কিন্তু খুব কর্মঠ, ভীষণ আমাকে ব্যাপারে সাপোর্ট করে। আমার শাশুড়ি মাকেও বলছি দেখো তোমার বৌমা এখানে বসে আছে, উনিও খুব আমাকে সাপোর্ট আমি করে। একটু ছবি আঁকতেও ভালোবাসি, কিন্তু সেটা তো পসিবল না দেখানো। আমার কিছু ছবি সেল হয়ে গেছে অলরেডি, হ্যাঁ হ্যাঁ কিছু ছবি সেল হয়ে গেছে, মানে আমার কিছু অয়েল পেন্টিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ অয়েল পেন্টিং এর ব্যাপারে একটু শুনিনি। রাজস্থানে একটা সেল হয়েছে, দু একটা এরকম বাইরে বাইরে। ছবি আঁকা বলতে আমার ভীষণ ভালো লাগে, ওটা একটা ভালো লাগার জায়গা। মানে এরকমও হয়েছে যে রাত্রি 12টায় আমি শুরু করেছি, সকাল হচ্ছে, কোকিল ডাকছে, একটা আওয়াজ পাচ্ছি হালকা হালকা, তাকিয়ে দেখছি সকাল হয়ে গেছে। মানে এরকম ভাবে, এরকম নেশা ছবি আঁকাটার। ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার ওই আড্ডা দেওয়া, গল্প করা, এগুলোর একদম সময় থাকে না। আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব নিজে করি, ঝাড়ু পোছা, রান্না করা, বাসন ধোয়া, সমস্ত কিছু। কারণ আমি পছন্দ করি আমার নিজের কাজটা নিজে করতে। তো অনেকে জিজ্ঞাসা করেন হাতে নেলস আছে তারপরেও কি করে করি, আমার অভ্যাস হয়ে গেছে। আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সবাই থাকুক চোখের সামনে, সবার জন্য রান্না করব, খাওয়াবো, বাড়ির সবাই, দিদিরা সবাই আসুক, ভর্তি একদম সবাই আমার চোখের সামনে বসে থাকবে, আমি খাওয়াবো ওদের, এটা। তো ওই আর কি, সে জায়গা থেকে যখন একটু অবসর সময়, সে সময়তে একটু গান করতে ভালোবাসি, একটু ছোটোখাটো কিছু লিখে ফেলি ইচ্ছে হলে, আর ছবি আঁকা। পিএনপিসি করতে ইচ্ছা করে না অফ টাইমটা? পিএনপিসি এরকম ভাবে করি, বলি যে প্লিজ এবার না পিএনপিসি করব, এটা কিন্তু পিএনপিসি টাইম, এটা বলে করি।
ওটা নয়, আরে জানিস ওর শাশুড়ি না এরকম করেছে এ করেছে, ওটা বলেনি যে এবার কিন্তু আমরা পিএনপিসি করবো, হ্যাঁ চল 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 তোর কাছে কি টপিক আছে পিএনপিসির বল, এরকম ভাবে করি, ওটা বলে করি যাতে অন্যায় না হয়। যাই হোক, আকাশ দেখো তো, আকাশ কি হলো? চলছে না, চলছে তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটুখানি আমি সেরকম কিছু না, একটা ছোট্ট একটা গিফট। আজকে তো ম্যামকে দেখতে পেলাম না, মানে আপনার ওয়াইফকে ভেজলাম দুজনের হাতে। ম্যাম আজকে এই প্রথমা বলে আমাদের একটা শুট হচ্ছে টালিগঞ্জে প্রতাপ স্যারের ওখানেই উনি রয়েছেন। এটা একটুখানি মিষ্টি আছে। अरे बाबा, ঠিক আছে, थैंक মিষ্টি यू মুখ वेरी मच। সবকিছু দিয়ে মিঠা মুখ से शुरुआत होना अच्छा बात है, तो आगे का दिन अच्छा होगा এই জন্য। আর এটা আমি কিন্তু কিচ্ছু নিয়ে এখানটা আসতে রাখি, পারিনি। আরে এটা ঠিক রাখবো, আছে। ওখানে রেখে। তা আমারটা ডিউ থাকলো। আর এটা একটুখানি, এটা কিছুই না, একটু সামান্য কিছুটা হলো। খুলি। সেই বাচ্চাবেলায় আমাদের যুগের ছিল না, সেই জন্মদিন হয়ে যাওয়ার পরে কতক্ষণে আমরা গিফট খুলবো। আমি এটা আমাদের এটা বাড়িতে না স্কিল হয়। ছোটবেলায় না, এখনো যদি কেউ কিছু দেয় ভীষণ ভালো লাগে, একটা চকলেট দিলেও মনে হয় একদম, বাপরে, একদম। আমার জন্য এটা। না, যখন তুমি বললে তাহলে এটা আমার তরফ থেকে তোমাকে থ্যাংক ইউ। চকলেট আনতে পারিনি। আর যার জন্য খুব শুনছি আকাশদা করছো, তার জন্য এটা আমার রইলো আমার তরফ থেকে, আমি পরে দিচ্ছি, এটা আমি বলে দিলাম এখানে। এই ফটোটা আমি করেছি নিয়ে ফেসবুক থেকে চুরি করে, বলছি না চুরি করে কি করেছি, এটা চুরি করেছি। এই ফটোটাকে এখানে লাগিয়ে দিও। থ্যাংক ইউ আমার খুব ভেরি পছন্দের মাচ। ফটো মানে এই লাগলো। ছবিটা এখানটা লাগিয়ে দিও। আচ্ছা। ওই জন্য এটা আমি এটা দিয়ে দিয়েছি। ভালো লেগেছে? যাক, এটা আমাদের বেডরুমেই থাকবে। হ্যাঁ। আমাদের বেডরুমের দেওয়ালে কিন্তু কোনো ছবি আমরা খুব একটা রাখি না, বাট এই ছবিটা থাকবে। ফটোটা ভালো লাগে, দুটো ফটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবিটা এখানে খালি কেটে বসাতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর এটা আমি আপনার ওয়াইফের জন্য ছোট্ট একটা কিছুই না, এটা আমি এনেছিলাম এই কানেরটা আর একটু গার্ডেরটা, একটু ওনাকে দিয়ে বাবা। এর মধ্যে আমি রাখছি। এটা তিনটে আছে, 3 রকম আছে, ঠিক আছে। আমিও কিন্তু কানের দুল পরি। হ্যাঁ হ্যাঁ, ওটা উপরেটা তো আপনার জন্য। রুমা ম্যাম মিস করলে কালকে এসে নেবে। আর উনি খুব মিষ্টি, আমি দেখেছি ওনার হাসি। এই ফটোটা আমার খুব পছন্দের হয়েছে, আমি তাকে সেভ করে রেখেছিলাম, রেখে মানে ভেবেছিলাম ওনার আমি হাতে আমার দেবো। লাইফে অনেক মানুষ দেখেছি তো, মানে রিয়েলি এই রকম একটা মানুষ, যার জন্য আমি আজকে বকাটে জেডি থেকে আর বকাটে জয় থেকে জেডি স্যার হয়েছি। মানে যে আমাকে প্রত্যেকটা ব্যাপারে ভীষণ সাহস যোগায়। নেবেন, কিন্তু আপনাকে দেখতে পেলাম না। আমার খুব ইচ্ছা ছিল আপনার হাতে এটা দেবো দুজনকে একসাথে, বাট হলো না। বাট জানি না, এক্ষুনি দেখবো, এক্ষুনি লাইভ শেষ হয়ে গেলেই ফোন করছি। আবার আজকেই না চলে আসে। ঋতুপর্ণার বাড়িতে রয়েছে, আজকে থাকবে বলেছে। যাই হোক, আমাদেরকে শেষ করতে হবে এবার। শেষ করার আগে আমাদের ইন্ডাস্ট্রির বাচ্চাদের জন্য অভিজ্ঞতা দিয়ে, যেটুকু অভিজ্ঞতা আছে সেটুকু অভিজ্ঞতা দিয়ে কিছু কথা। হ্যাঁ, এটাই বলবো, কাজ করে যাও, থেমো না একদমই। যতই বাধা আসুক, যা কিছু আসুক, স্ট্রাগল না করলে কোনো কিছু হয় না। আর একটা কথা আমি ভীষণভাবে মানি, আমার লাইফে আমি সবসময় মেনে থাকি, কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। একদমই না। নমস্কার। তবে আমি কর্ম করে যাই, কিন্তু দুপুরবেলা যেদিনকে বাড়ি থাকি সেদিনকে খাওয়ার পর একটু ফল না পেলে কিন্তু ভালো লাগে না। আমি তো ওই ফলের কথা বলিনি। হ্যাঁ 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 হ্যাঁ, একদম। আমার একটাই কথা, যে লাইফে যত কিছু যাই হোক ভেঙে পড়বে না, আর নিজের সাহসটাকে সামনে কারোকে দেখাবে না। কারণ দুর্বলতা দেখালে, চোখের জল দেখালে মানুষ সুযোগ নেয়। তোমার সামনে হয়তো খুব কষ্ট পাবে, পেছনে তোমার সেই সুযোগটাকেই নেবে। সুতরাং কারোর সামনে চোখের জল ফেলবে না, আর নিজেকে প্রুফ করবে তুমি কতটা পারো। কাউকে হার মানবে না, বাস নিজের লড়াই করে যাও, সাকসেস পাবেই। লেট সে হ্যাঁ মগর আয়েগা জরুর। থ্যাংক ইউ সো মাচ। একদম। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য, এই সুযোগটা দেওয়ার জন্য, মনের কথা বলার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো, আর এইভাবে সবাইকে ভালো রেখো। আমি প্রতিদিন একটা কথা বলি সবাইকে, আজকেও বলছি, যে আমরা একটা ডায়েরি মেনটেন করি। আগেকার দিনে আমাদের সেই ডায়েরি লেখা অভ্যেস ছিল। এখন আমরা যদি দিনে 5টা মিনিট সময় নষ্ট করি রাত্রিবেলা, আজ আমরা ভালো কি করেছি, আজ আমরা কাজ কি করেছি। এবার
কাজ যখনই আমরা লিখব সেখান থেকেই বুঝে যাবে যে আমরা ভালো কি করেছি, খারাপ কি করেছি। একটা সময় দেখা যাবে যে আর আমরা খারাপ কাজ কিছু করব না, একদম। আমরা খারাপ কাজ কিছু করব না, বা কিছু করেছি সেটা লিখতে যখন পারলাম না, লিখলাম না, তখন মনের ভেতরে একটা নেগেটিভিটি চলবে যে ভাই এটা করে ফেললাম কিন্তু এটা লিখতে পারছি না। তারপরের দিন আমরা সেই ভুলটা হয়তো করবো না। সুতরাং এই লেসেনটা সবাইকেই দিচ্ছি যে আমরা একটা ডায়েরি মেনটেন করি এবং দিনের শেষে 2 মিনিট অন্তত ওই ডায়েরিটা লিখি, আজ আমরা এইটা ভালো করেছি, খারাপ লেখার চান্সেস আসবে না। একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভরাত্রি। আবার আগামী শুভরাত্রি। সপ্তাহে বৃহস্পতিবার দেখা হবে।